হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচের আইসিটি স্পেশাল ক্লাসের সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। সো এই সিরিজে আমরা আইসিটির যে অধ্যায়গুলো আছে, 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় 5টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা জানো যে তোমাদের রাবি চাবি সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে খুবই অল্প কয়েকটা আইসিটি থেকে প্রশ্ন আসে। সো এখন এই কম সময়ে যখন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে এতটুকু প্রেশার, এই প্রেশারের মধ্যে আইসিটির জন্য এত বেশি সময় দেওয়া কিন্তু তোমাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে না। কারণ এখান থেকে মার্কস আসে খুবই অল্প, 5 নাম্বার বা 8 নাম্বার। জাবিতে 8 নাম্বার, আর ইউতে বা রাজশাহী ইউনিভার্সিটিতে 5 নাম্বার প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলোর জন্য এত ইফোর্ট দেওয়া কিন্তু ওয়াইজ ডিসিশন হবে না। এই 5টা প্রশ্নের মধ্যে 2-3টা প্রশ্ন তুমি এমনিই পারবা তোমার এইচএসসির আইসিটি প্রিপারেশন দিয়ে, যারা এফআরবিতে পড়ছো বা একাডেমিকে পড়ছো। যে কোনো তোমার জায়গা তুমি পড়ে থাকো না কেন, ওইটুকু প্রিপারেশন দিয়ে তুমি 2-3টা এমসিকিউ এমনিই পারবা। আর বাকি দুইটা এই ক্লাসগুলো করে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা একটু দেখো বা বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাইলে তোমার কাছে পারার মতো হয়ে যাবে। ঠিক আছে? সো তার এই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা কভার করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 বা ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। ঠিক আছে? সো আমাদের এই 5টা অধ্যায় জানো তোমরা আমাদের আইসিটিতে আছে। সো এই ক্লাসটা যখন করছো, অলরেডি চ্যাপ্টার 2 এর ক্লাস আপলোড হয়ে গেছে, চ্যাপ্টার 1 এর ক্লাসও আপলোড হয়ে যাবে এবং চ্যাপ্টার 4টা এখন আমি রেকর্ড করছি। সো এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে এই চ্যাপ্টার 3 থেকে। এটা তোমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি বলতেছি। তারপর প্রশ্ন আসা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে এবং চ্যাপ্টার 5 থেকে। তার মানে চ্যাপ্টার 2 এবং 5, চ্যাপ্টার 3 এর পরে হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এরপর সবচেয়ে কম প্রশ্ন আসা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে এবং চ্যাপ্টার 4 থেকে। তার মানে চ্যাপ্টার 1 এবং 4 এগুলো হচ্ছে তোমাদের জন্য কম ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আজকে আমরা কোন অধ্যায়টা পড়বো? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4টা আমাদের জন্য কিন্তু লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো অ্যাডমিশনে আমাদের এখন একটু বুঝে শুনে পড়া উচিত, আমাদের এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা উচিত। দেখো, এইচটিএমএল বা অধ্যায় 4-এ আমাদের অনেক কিছু আছে। টেবিল কিভাবে বানাইতে হয়, টেবিলের কল স্প্যান, রো স্প্যান, তারপর অ্যাঙ্কর ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, তারপরে হচ্ছে অনেক রকমের ট্যাগ আছে। ঠিক আছে? লিস্ট বানাইতে কেমনে হয়, বাট এই জিনিসগুলো না এখন লাগবে না। এখন তোমাকে কেউ বলবে না পরীক্ষা হলে টেবিল বানাও। তোমাকে ছোট্ট ছোট প্রশ্ন আসবে যে হয়তো যে রো স্প্যান করার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করা হয়, কলাম স্প্যান করার জন্য কি অ্যাট্রিবিউট ইউজ করা হয়। সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানলেই কিন্তু তোমার হবে। তার মানে এই অ্যাডমিশনের এই ফেজটা পার করার জন্য তোমাকে কিন্তু এই অধ্যায়টা আগে যদি না পড়ে থাকো, বেসিক থেকে শেষ করার দরকার নাই। একদমই দরকার নাই বেসিক থেকে শেষ করার। বা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে প্র্যাকটিক্যালি করে সলভ করার কিন্তু কোনো দরকার নাই। তুমি জাস্ট আজকের ক্লাসটুকু করো, আমি যতটুকু ক্লাসে কনসেপ্ট দিচ্ছি এই কনসেপ্টগুলো তুমি জাস্ট একটু নেওয়ার চেষ্টা করো, বা যদি আগে না পড়া থাকে তাহলে একটু মুখস্থ করার চেষ্টা করো অ্যাট্রিবিউটগুলা, ট্যাগগুলা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? এত বেশি ইন ডিটেলসে তোমার কিন্তু ডেপথ থেকে তোমার বেসিক থেকে পড়াটা দরকার নাই এখন এই সময় এসে। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আমরা পড়বো কি, যতটুকু দরকার আমরা ততটুকুই পড়বো, এক্সট্রা কিছু পড়বো না, এক্সট্রা কোনো কনসেপ্ট পড়বো না, এক্সট্রা কোনো থিওরি পড়বো না। যেখানে দরকার ততটুকুই পড়বো। ওকে? আমরা এখন ইন ডিটেলস শিখবো না কিভাবে টেবিল আঁকতে হয়, বোর্ডে যেরকম টেবিল আসতো ওই টেবিলকে আমরা এইচটিএমএল করে কনভার্ট করতাম, এগুলো এখন আমরা শিখবো না। সো আমাদের ভর্তি প্রস্তুতির জন্য যা যা দরকার ওইটুকুর মধ্যে আমরা ফোকাস করবো সবচেয়ে বেশি। ঠিক আছে? একাডেমিকে যে জিনিসগুলো আমরা করতাম, যে এইচটিএমএল এবং প্রোগ্রামিং এর পার্থক্য, বা এইচটিএমএল এর যে ক্যাটাগরি বা টাইপগুলো আছে, ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলোর অনেক পার্থক্য আমরা অনেকভাবে শিখছি। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই জিনিসগুলো কিন্তু দরকার নেই। সো আমি চেষ্টা করবো খুবই কম সময় তোমাদের অধ্যায়টা গুছিয়ে দিতে। যতটুকু দরকার, যতটুকু থেকে ভার্সিটিতে প্রশ্ন আসতে পারে ঠিক ততটুকু তোমাদের গুছিয়ে দিতে, এক্সট্রা কিছু না দিতে। ঠিক আছে? সো এই অধ্যায়ে আমরা কথাবার্তা বলবো ওয়েব পেজ, ওয়েবসাইট এগুলা কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা নিয়ে। সো প্রথমেই ওয়েব পেজ এবং ওয়েবসাইটের একটা প্রপার ধারণা থাকা উচিত। সো আমাদের বর্তমানে যদি তোমার কম্পিউটারে কোনো একটা তথ্য থাকে, মনে করো যে তুমি দূরবর্তী একটা জায়গা থেকে একটা ছবি বা একটা ফাইল অ্যাক্সেস করতে চাও, আগের দিনে এই সুবিধাটা ছিল না। সো বর্তমান যুগে বা তোমার হচ্ছে টিম বার্নার্স-লি এর জন্য, ওয়েবসাইটের জনককে, এইচটিএমএল এর জনককে টিম বার্নার্স-লি, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখবা। নাম কি? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। সো এই টিম বার্নার্স-লি এর কারণে আমরা হচ্ছে অনলাইনের থ্রুতে এই তথ্যগুলা শেয়ার করতে পারি একজন একজনের সাথে। কিসের সাহায্যে? ওয়েব সাইটের সাহায্যে বা ওয়েব পেজের সাহায্যে। সো ওয়েব পেজ বলতে বোঝায় এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এইচটিএমএল ভাষা দিয়ে তৈরি এমন একটা ফাইল যেই ফাইলটা ব্রাউজার ওপেন করে দেখা যায়। ব্রাউজার বলতে আমরা কি বুঝি? ব্রাউজার বলতে আমরা বুঝি হচ্ছে গুগল ক্রোম, ফায়ারফক্স, এগুলাকে বলি আমরা ব্রাউজার। মানে যেখানে আমরা এইচটিএমএল ফাইলটা ওপেন করে দেখতে পারি। ওকে?
তাইলে আমি যে জিনিসটা বোঝাচ্ছি যে একটা ওয়েবসাইট, মনে করো এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, যেমন তোমরা যেই সাইট থেকে কোর্স কিনছো সেটাও একটা ওয়েবসাইট। তার মানে একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে গঠিত, অনেকগুলা পেজের সমন্বয়ে গঠিত। এই প্রত্যেকটা পেজকে আমরা কি বলি বলতো? এই প্রত্যেকটা পেজকে আমরা কি বলি? এই প্রত্যেকটা পেজকে আমরা বলি হচ্ছে ওয়েব পেজ। তার মানে একটা ওয়েবসাইট কি অনেকগুলা ওয়েব পেজ নিয়ে গঠিত। এই প্রত্যেকটা পেজ এক একটা HTML ফাইল। এই প্রত্যেকটা পেজ আর কিছুই না, নাথিং বাট HTML ফাইল। যেমন তোমার ফোনের ভিডিও, ছবি এগুলা যেরকম একটা ফাইল, এটাও এরকম একটা ফাইল। এই ফাইলটার একটা নাম আছে HTML ফাইল, ঠিক আছে? তার মানে তোমার ফোনের ভিডিও ফাইল, অডিও ফাইল, PDF ফাইল এগুলোর সাথে HTML ফাইলের বেসিক কোনো ডিফারেন্স আছে? না, বেসিক কোনো ডিফারেন্স নাই। তোমার ভিডিও ফাইল যেরকম একটা ফাইল, অডিও ফাইল অডিও, এরকম একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ এটা একটা HTML ফাইল, সেম অ্যাজ ভিডিও ফাইল, অডিও ফাইল ওগুলা, ঠিক আছে? একটা ওয়েব পেজ কি ফাইল? একটা HTML ফাইল, যেটা আমরা কোথায় ওপেন করতে পারি? HTML ফাইলগুলা বা ওয়েব পেজগুলা কোথায় ওপেন করে দেখতে পারি? ব্রাউজারে। তার মানে ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেই সফটওয়্যারে আমরা ওয়েব পেজগুলো ওপেন করে দেখতে পারি, বা পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ওয়েব পেজ আমরা ওপেন করে দেখতে পারি, বা HTML ফাইলগুলা ওপেন করে দেখতে পারি। তার মানে আমরা কি পড়তেছি? একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত, প্রতিটা পেজ কিছুই না, অডিও ভিডিও যেরকম ফাইল এরকম একটা ফাইল। এই ফাইলটার নাম হচ্ছে HTML ফাইল, ঠিক আছে? সো এই ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো আমরা কোথায় ওপেন করে দেখতে পারি? আমরা দেখতে পারি হচ্ছে ব্রাউজারে ওপেন করে দেখতে পারি। কোথায়? ব্রাউজারে ওপেন করে আমরা দেখতে পারি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু তোমাদের ক্লিয়ার হইলে এই ওয়েবসাইটকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি বা বিভিন্ন টাইপে ভাগ করতে পারি। একটাকে বলা হয় আর্কাইভ ওয়েবসাইট। আর্কাইভ ওয়েবসাইট মানে কি? তোমরা এখন বর্তমানে আর্কাইভ ক্লাস করো, সো তোমাদের জন্য এটা খুবই সিমিলার। তার মানে পুরাতন জিনিসপত্র যে জায়গাতে সেভ করা থাকে যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটটার একটা বিশেষ নাম আমরা দেই আর্কাইভ ওয়েবসাইট, আর কিছুই না। তার মানে যেখানে পুরনো জিনিসপত্র স্টোর থাকে ওই ওয়েবসাইটের একটা বিশেষ নাম দিয়ে আমরা, সেটা হচ্ছে আর্কাইভ ওয়েবসাইট। বিজনেস ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে আমরা বিজনেস করি, ব্যবসা করি, সেটাকে বলা হয় বিজনেস ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট, যেটার মধ্যে কেনা বেচা হয়, জিনিসপত্র কেনা বেচা হয়, সেটাকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। এবং ওয়েব পোর্টাল, যেটার মাধ্যমে যেই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট বা গভর্নমেন্টের অন্যান্য ওয়েবসাইটের তথ্য বা বিপুল তথ্য সম্মিলিত থাকে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। মানে এই সবগুলাই ওয়েবসাইট, জাস্ট আদর করে একটা ভিন্ন নামে ডাকতেছি। আমাদের এক একজনকে আদর করে ভিন্ন নামে ডাকে না, ঠিক সেই রকম কাজের ভিত্তিতে তাদের একটা ভিন্ন রকম নাম দিচ্ছি, ঠিক আছে? কাজের ভিত্তিতে জাস্ট তাদের ভিন্ন রকম একটা নাম দিচ্ছি। যেমন যেটা বিজনেস পারপাস ইউজ হয় সেই ওয়েবসাইটকে বলি আমরা বিজনেস ওয়েবসাইট। যেটা হচ্ছে তোমার অনেক তথ্য সম্বলিত অনেকগুলো ওয়েবসাইট লিংক করা থাকে, ওটাকে বলি আমরা ওয়েব পোর্টাল, ঠিক আছে? তার মানে ওয়েবসাইটের মধ্যে কি আছে? ওয়েবসাইটের মধ্যে কি আছে? ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে। ওয়েব পেজগুলো কি? ওয়েব পেজগুলো কিছুই না, জাস্ট HTML ফাইল, জাস্ট ছবি ভিডিও যেরকম ফাইল এরকম একটা ফাইল হচ্ছে HTML ফাইল, এবং এটা ব্রাউজার ওপেন করে দেখা যায়, ঠিক আছে? এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যখন আমাদের ওয়েবসাইট যেটা আছে এটা যখন আমরা দেখতে চাই, তখন আমার কম্পিউটারে রাখলে তো হবে না, আমাকে দূরবর্তী স্থানের একটা কম্পিউটার রাখতে হবে, কারণ আমার কম্পিউটারটা তো সারা জীবন অন থাকতেছে না। সো অন্য কেউ যদি আমার কম্পিউটার থেকে একটা ফাইল দেখতে চায়, অবশ্যই আমার কম্পিউটারটা অন থাকতে হবে। সো দেখা যায় যে আমার কম্পিউটার তো অন থাকতেছে না, তার মানে আমার যদি 24 ঘন্টা আমার ফাইলটা দেখাইতে হয় বা ওয়েবসাইটটা দেখাইতে হয় বা ওয়েব পেজ যেটা আমি বানাইছি সেটা দেখাইতে হয়, তাইলে আমাকে দূরবর্তী স্থানের একটা বিশেষ কম্পিউটারে আমার এই জিনিসটা রাখতে হবে। এই বিশেষ কম্পিউটারটার নাম হচ্ছে সার্ভার। তার মানে সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার, এমন একটা বিশেষ কম্পিউটার যেটা দূরবর্তী স্থানে আছে এবং সেটা 24/7 তোমার কাছে ওপেন থাকে। তার মানে তোমার যে ফাইলটা তুমি বানাইছো, তোমার যে HTML ফাইলটা তুমি বানাইছো, এটা তোমার কম্পিউটারে না রেখে তুমি যদি এখন এই কম্পিউটারে রাখো, তাহলে কিন্তু তুমি যে কোনো সময় তোমার ফাইলটা এখন খুলে দেখতে পারবা, কারণ এই কম্পিউটার তো সারা জীবন অন থাকবে। সো যখনই একজন ইউজার এই ফাইলটা দেখতে যাবে, মানে দেখার জন্য যে চাওয়াটা, এই চাওয়াটাকে বলা হয় রিকোয়েস্ট। তার মানে একজন ইউজার সার্ভারের কাছে কি বলে? রিকোয়েস্ট দেয় যে আপনার কাছে যে HTML ফাইলটা আছে এই ফাইলটা আমরা দেখতে দেন। সার্ভার কি পাঠায়? সার্ভার পাঠায় হচ্ছে রেসপন্স। এই নামগুলো মনে রাখো। সার্ভার পাঠায় কি? সার্ভার পাঠায় হচ্ছে তোমার কাছে রেসপন্স। তার মানে একজন রিকোয়েস্ট করে যে আমি আপনার ফাইলটা দেখতে চাই, তারপর সার্ভার হচ্ছে ওই রেসপন্সটা পাঠায়। ওকে, যে নে ভাই দেখ। ওকে, তোমার ওয়েবসাইটটা পাঠায় যে ভাই নে দেখ, তোমার ওয়েবসাইটটা তুমি বানাইছো, বানায় এই সার্ভারে রাখছো, যেটা 24/7 ওপেন আছে। এখন
কেউ একজন যখন তোমাকে বলবে যে আচ্ছা আমি আমার ওয়েবসাইটে দেখতে চাই, আমরা দেখাও, তখন সে হচ্ছে রেসপন্স করবে। তার মানে ক্লায়েন্ট বা ইউজার সার্ভারের কাছে কি দেয়? রিকোয়েস্ট। সার্ভার ইউজারকে কি দেয়? রেসপন্স। রেসপন্সে কি দেয়? ওই ওয়েবসাইটটা তোমার কাছে পাঠায়। এখন কথা হচ্ছে ইন্টারনেট তো অনেক অনেক সার্ভার আছে, অনেক অনেক ওয়েবসাইট আছে। সো আমরা ঠিক এক্স্যাক্ট কোন ওয়েবসাইটটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি এর জন্য একটা ঠিকানা কি লাগবে কিনা? অবশ্যই লাগবে। তার মানে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য বা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য যেই জায়গাতে স্টোর হয় ওই জায়গাটা নির্দিষ্ট ঠিকানা থাকে। যেমন বাসাবাড়ির অ্যাড্রেস যেরকম, যে তোমার বাসায় যদি খাবার আসতে চায় অবশ্যই তোমার বাসার অ্যাড্রেস দিতে হবে। তার মানে একটা নির্দিষ্ট ঠিকানা আমাদের এই জায়গাতে প্রয়োজন। নির্দিষ্ট ঠিকানা আমাদের ইন্টারনেটে একটা প্রয়োজন, বা এই ঠিকানার সিস্টেমটা প্রয়োজন। ঠিক আছে, একটা নির্দিষ্ট ঠিকানা আমাদের ইন্টারনেটে প্রয়োজন, যেই ঠিকানা থেকে আমরা হচ্ছে কোনো কিছু জানতে চাবো বা দেখতে চাবো। কারণ ঠিকানা না থাকলে আমরা কার ওয়েবসাইট দেখবো বা কোন জায়গা থেকে দেখবো এগুলো তো ফিক্স না। সো ইন্টারনেটের এই যে ইউনিক ঠিকানা বা অ্যাড্রেস, এটাকে বলা হয় ইন্টারনেট অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেস। তার মানে ইউনিক যে ঠিকানা, এই ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ইন্টারনেটের মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটের বা প্রত্যেকটা ডিভাইসের যে ইউনিক ঠিকানা, ওই ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তার মানে আইপি অ্যাড্রেস মানে কি? ঠিকানা। তার মানে এখন তুমি ঠিকানা ধরে বলতে পারবা যে আচ্ছা ভাই অমুক ঠিকানায় যে ওয়েবসাইটটা আছে এটা আমাকে দেখান, এটা দেখার জন্য তুমি রিকোয়েস্ট করতে পারবা এবং সে তোমাকে রেসপন্সে ওই ওয়েবসাইটটাই দেখাবে। তার মানে আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট ঠিকানা। ইন্টারনেটের প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেসের দুইটা প্রোটোকল আছে বা দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। এখন তোমার এখান থেকে কিছুই রাখা লাগবে না, মনে রাখা লাগবে না, পার্থক্য লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট এটা মনে রাখো IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। এতটুকু মনে রাখলেই মোর দেন এনাফ। তার মানে আইপি কি, আইপি অ্যাড্রেস কি, প্রতিটা ডিভাইসের, প্রতিটা ওয়েবসাইটের, প্রতিটা ইন্টারনেটের যন্ত্রের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, ওই ঠিকানাটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দুই রকম ভাবে লেখা যায়, একটা হচ্ছে IPv4 ফরম্যাটে আর একটা হচ্ছে IPv6 ফরম্যাটে। IPv4টা হচ্ছে 32 বিটের একটা অ্যাড্রেস, IPv6টা হচ্ছে 128 বিটের একটা অ্যাড্রেস। সো এতটুকু ইনফরমেশন তোমার এখান থেকে জানলেই হয়ে যাবে। এখন এই আইপি অ্যাড্রেসটা, এটা তো ম্যাথমেটিক্যাল জিনিস না, অনেকটা এরকম, অনেকটা এরকম, অনেকটা ম্যাথমেটিক্যাল জিনিস না, অনেকটা ম্যাথমেটিক্যাল জিনিস। সো এটা মনে রাখা আমাদের জন্য টাফ হয়ে যায়। সো আমরা কি করি, এই আইপি অ্যাড্রেসটার পরিবর্তে, মানে এইটা মনে না রেখে আমরা কি করি, একটা ইংরেজি বাক্য মনে রাখি, যে বাক্যটার নাম দিই আমরা ডোমেইন। তার মানে এটাও ইউনিক, প্রত্যেকটা ঠিকানা যেরকম ইউনিক, প্রত্যেকটা ডোমেইনও ইউনিক। ওকে, তার মানে তোমার একটা ইউনিক ঠিকানা আছে, বাট ঠিকানাটা আমরা মনে না রেখে আমরা একটা ইংরেজি বাক্য বা একটা ইংরেজি ফরম্যাটে মনে রাখি, যেন আমাদের বলতে সুবিধা হয়। যেমন facebook.com, youtube.com, বলতে সুবিধা হয়, মনে রাখতে যেন সুবিধা হয়। ঠিক আছে, সো আমরা মনে রাখার জন্য এরকম ইংরেজি ফরম্যাটে কিন্তু মনে রাখি। এই জিনিসটার নাম আমরা কি দেই? এই জিনিসটার নাম আমরা দেই ডোমেইন। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে ডোমেইন আর আইপি কিন্তু চাচাতো ভাই, মানে দুইজন আসলে একই জিনিস মিন করতেছে। আইপি জাস্ট এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা, আর এটার ইংরেজি ভাষাটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, দুইটা কিন্তু একই জিনিস, একই অ্যাড্রেসকে মিন করতেছে। ঠিক আছে, মনে করো যে আমি বললাম যে ওই দরজাটা খোলো, ওই দরজাটার কোঅর্ডিনেট তোমাকে বলে দিলাম যে 25,20, এটাও ওই দরজার লোকেশন। আবার বলে দিলাম যে ডানে যে বামে, এটাও ওই দরজার লোকেশন, বাট দুই ভাবে বলছি। তার মানে দুইটা একই জিনিসকে পয়েন্ট করতেছে বাট ডিফারেন্ট স্ট্রাকচারে। ঠিক আছে, তার মানে আইপি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম, ডোমেইন হচ্ছে এই আইপিরই জাস্ট একটা ইংরেজি ভার্সন। ঠিক আছে, এই আইপিরই একটা ইংরেজি ভার্সন। ঠিক আছে, এখন ডোমেইন নেমটা ঠিক কিরকম হয়? ডোমেইন নেমের অনেকগুলো অংশ থাকে। ঠিক আছে, এটা তোমার এইসির জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন এত বেশি ইম্পর্টেন্ট না। ডোমেইনের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, আরেকটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, আরেকটা হচ্ছে থার্ড লেভেল ডোমেইন। সেই থার্ড লেভেলটা আসলে এত বেশি লাগে না। মনে করো যে তোমার একটা ওয়েবসাইটের আমি নাম বললাম, মনে করো hccrackers.com। এই যে প্রথমে যে এইচএসসি ক্র্যাকার্সটুকু, এইটুকু হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেইন। এটুকু কি? এটুকু হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেইন। মনে রাখবা এই ডটের পরে যতটুকু, এই সবটাই হচ্ছে টপ লেভেল ডোমেইন। এই সবটাই হচ্ছে টপ লেভেল ডোমেইন, এতটুকু মনে রাখবা। ডটের পরে যতটুকু সবটাই হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখন এইটুকুর আগে যদি আরো কিছু থাকতো, মনে করো যে এফআরবি বা varsity.acccrackers.com, তাহলে এইটুকু হতো থার্ড লেভেল ডোমেইন, যেটা আমাদের দরকার নাই। তার মানে প্রথমে যেটা থাকে এটা সেকেন্ড লেভেল ডোমেইন, তার লাস্টে যেটা থাকে এটা টপ লেভেল ডোমেইন।
এখন টপ লেভেল ডোমেনের অংশ দেখে আমরা বুঝতে পারি যে এটা কি টাইপের প্রতিষ্ঠান। যেমন .com থাকলে এটা বাণিজ্যিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান, কমার্শিয়ালের প্রথম অক্ষর বা প্রথম ওয়ার্ডটুকু দিয়ে হয়েছে কম। মিল থাকলে এটা মিলিটারির প্রতিষ্ঠান, গভ থাকলে গভর্নমেন্টাল, এডু থাকলে এডুকেশন, নেট থাকলে কি নেটওয়ার্ক সার্ভিস, ওআরজি থাকলে অর্গানাইজেশন, ইন্ট থাকলে এটা কি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট। তার মানে টপ লেভেল ডোমেইন দেখে আমরা বলতে পারি যে আসলে কোন ধরনের প্রতিষ্ঠান এটা। ঠিক আছে, তার মানে ডোমেইন আর আইপি তারা একই মায়ের পেটের ভাই, একই জিনিস মিন করে, দুইটা আসলে একই জিনিস। এই ডোমেইন আর এই আইপি দুইটা আসলে একই জিনিস, তারা একই জিনিসকে ইন্ডিকেট করে, তারা আসলে একই জিনিসকে ইন্ডিকেট করে কি, জাস্ট একটা নির্দিষ্ট অ্যাড্রেসকে তারা ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্ম, আর এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ইংরেজি ফর্ম। এখন আমাদের আরেকটা জিনিসের দরকার লাগে, সেটা হচ্ছে যে কোন আইপির জন্য কোন ওয়েবসাইটটা বা কোন ডোমেইনটা। ঠিক আছে, দেখো তোমার কাছে এখন অনেকগুলা ডোমেইন আছে, তাই না? কারণ তুমি ডোমেইন নাম যেহেতু বানাচ্ছ, প্রত্যেকটারই তো একটা ইংরেজি করে নাম থাকবে, তাই না? অনেকগুলা ডোমেইন নাম আছে, তুমি জানো প্রত্যেকটার জন্য কি আছে, প্রত্যেকটার জন্য একটা করে আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকটার জন্য একটা করে ম্যাথমেটিক্যাল ফর্ম আছে। তার মানে প্রত্যেকটার জন্য একটা করে আইপি আছে, প্রত্যেকটার জন্য একটা করে ডোমেইন আছে। দুইটা জিনিস আসলে একই মিন করে, এইটার ডোমেইন এবং এইটার আইপি আসলে একই জিনিস মিন করে। কিন্তু ইন্টারনেটে তো ডোমেইন আছে হাজার হাজার, আইপি আছে হাজার হাজার। এখন তোমার তো মনে রাখা লাগবে না যে কোন ডোমেইনটা কোন আইপির জন্য। যখন আমি তোমাকে বলবো যে www.facebook.com এ যাও, তখন facebook.com এই ডোমেইনটার এগেইনস্টে আইপিটা কি সেটা তোমাকে আগে ফাইন্ড আউট করে তারপর ওই আইপিতে খুঁজতে হবে বা ওই ঠিকানায় খুঁজতে হবে। তার মানে মধ্যে আমাদের একজন গুণী ব্যক্তি লাগবে, যেই গুণী ব্যক্তি আমাদের চিনায় দিবে যে কোন ডোমেইনের রেসপেক্টে কোন আইপিটা অ্যাসাইন্ড আছে, কোন ডোমেইনের রেসপেক্টে কোন আইপিটা অ্যাসাইন আছে, এটা আমাদেরকে চিনায় দেওয়া লাগবে একজন। আমরা জানি ডোমেইন আর আইপি আসলে একই জিনিস মিন করে, একই নির্দিষ্ট অ্যাড্রেসকে মিন করে। ঠিক আছে, তো তুমি যদি ডোমেইন দিয়ে সার্চ করো, তাইলে এই ডোমেইনের যে আইপিটা, ওই আইপিতে বা ওই লোকেশনে তুমি যে সার্চ করো বা ওই লোকেশন থেকে তুমি ডেটাটা দেখতে চাও। ঠিক আছে, এখন তোমার তো জানতে হবে যে এই ডোমেইনটা যেটা তুমি দেখে সার্চ করতেছো এটার আইপিটা কি, এটা তোমাকে জানতে হবে। সো এটা গুণী ব্যক্তি তোমরা বলে দিবে না, এই গুণী ব্যক্তি হচ্ছে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভার। এটাকে বলা হয় কি ডিএনএস সার্ভার, এটাও এক ধরনের সার্ভার। এটা এই ডিএনএস এর পূর্ণরূপ কি ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সার্ভার। তার মানে এর কাজ কি, এর কাজ হচ্ছে দুনিয়ার যত ডোমেইন আছে এর আইপি কত সেটা সে মনে রাখে। তার মানে যখনই তুমি ওই ডোমেইন দিয়ে সার্চ করো, সে হচ্ছে তার আইপিটা তোমাকে ফেরত দেয় এবং ওই আইপিতে যেয়ে তুমি কোনো কিছু অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, তার মানে ডোমেইন নাম আর আইপি নাম কার সাথে কে ম্যাচ, এটা যারা মনে রাখে সেটা হচ্ছে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সার্ভার। সো ডিএনএস কথাটা কোন মনে রাখবা, কোথায় ইউজ হয়। ওকে, এরপর ওয়েবসাইটের কিছু প্রকারভেদ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। জাস্ট একটা জিনিস মনে রাখবা, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেটার কন্টেন্ট পরিবর্তন হয় না, আজকে যা 5 বছর পরেও তা কন্টেন্ট পরিবর্তন হয় না, কমিউনিকেশনটা একমুখী, ডাটা চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে লগ ইন করা যায়, তোমার এখান থেকেও ডেটা যায়, ওইখান থেকেও ডেটা আসে, তোমার ডেটাটা আবার স্টোর করে, তোমার প্রোফাইলটা আবার ক্রিয়েট করে, এখানে ডেটাগুলো চেঞ্জ হয়, প্রতিনিয়ত আপডেট হয়, তুমি একটা পোস্ট করলে তোমার পোস্ট ওই জায়গাতে জমা থাকে। তার মানে এই ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তার মানে যেখানে ইন্টারাকশনটা 2 ওয়ে, ওই ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেখানে ইন্টারাকশনটা 1 ওয়ে, জাস্ট তুমি ব্রাউজ করে দেখতেছো, একটা খবরের কাগজের ওয়েবসাইট বা একটা আর্কাইভ ওয়েবসাইট যেখানে জাস্ট পুরোনো চিত্র আছে, সো এগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ। ওকে, আর ডাইনামিক ওয়েবসাইট কি, যেখানে তোমার কন্টেন্টগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বা তোমার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারছো, 2 ওয়েতে কমিউনিকেশন হচ্ছে। তার মানে এই স্ট্যাটিক ওয়েবসাইটের কমিউনিকেশনটা কি একমুখী, জাস্ট তুমি দেখতে পারতেছো। আর এখানে কি, এখানে কমিউনিকেশনটা উভয়মুখী, উভয়মুখী। ঠিক আছে, ক্লিয়ার? সো এতটুকু জানলে আমাদের ওয়েবসাইটের প্রথম পার্টটুকু আমাদের মোটামুটি ডান। তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইউআরএল। দেখো আইপি অ্যাড্রেস দিয়ে তো তুমি ওয়েবসাইটের লোকেশন পর্যন্ত যাইতে পারছো, কিন্তু একটা ওয়েবসাইটে তো আবার অনেকগুলা পেজ আছে। সো আইপি অ্যাড্রেস মানে ডোমেইন নেমের সাথে এক্সট্রা পাথ যুক্ত হয়। মনে করো তোমার ডোমেইনের যে নামটা আছে, ডোমেইন নেমের সাথে আরো মনে করো যে একটা লোকেশন, যে তোমার কোন ফাইলটা তুমি দেখতে পাচ্ছ, ওই পথটা যখন যুক্ত হয়ে যাবে তখন এই জিনিসটাকে বলা হয় ইউআরএল। এখন এটার পূর্ণরূপটা মনে রাখবা, ইউআরএল এর যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটাই হচ্ছে তোমার ইউআরএল এর পূর্ণরূপ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে ওয়েবসাইটের যে কোনো ওয়েব পেজের ইউনিক যে লোকেশন,
যে কোনো ওয়েব পেজের ইউনিক যে লোকেশন সেটা হচ্ছে ইউআরএল, আর যে কোনো ওয়েবসাইটের ইউনিক যে লোকেশন সেটা হচ্ছে ডোমেইন বা আইপি, যেটাই বলো না কেন। ওকে, যে কোনো ওয়েব পেজের, ওয়েবসাইটের ভিতরে থাকে অনেকগুলো ওয়েব পেজ, যে কোনো পেজের যে ইউনিক লোকেশন সেটাকে বলা ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো এমসিকিউটা মনে রাখবা, এটার পূর্ণরূপটা মনে রাখতে হবে যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, নামটা মনে রাখবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, পূর্ণরূপটা মনে রাখবা। ওকে, তার মানে ডোমেইন নেমের সাথে আরো কিছু অ্যাড্রেস যুক্ত হয়ে বা আরো কিছু অংশ যুক্ত হয়ে তোমার কি তৈরি করে, ইউআরএল তৈরি করে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা এইচটিএমএল পার্টে চলে যাব। ওকে, সো তোমার এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এইচটিএমএল পার্টে। সো এখান থেকে তোমাদের যে এমসিকিউ গুলো আসে না, সেগুলা আগের মতো আর এত ব্রডলি তোমাকে এখন এখানে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না, এইচটিএমএল ভাষাটা আগের মতো ব্রডলি তোমার এখন আর শেখা লাগবে না। আমি যতটুকু বলি ঠিক ততটুকু মনে রাখতে পারলেই এনাফ, ঠিক আছে। আগের মতো ব্রডলি আর মনে রাখবা না, ঠিক আছে, বা আগের মতো বেসিক থেকে পড়ারও দরকার নাই। জাস্ট যতটুকু বলতেছি এতটুকু মনে রাখতে পারলে এনাফ। আমি এখানে একদম বেসিক থেকে তোমাদের এইচটিএমএল বোঝাবো না বা পড়াবো না, কারণ তোমার এটা দরকার নাই, ঠিক আছে, শুধু শুধু সময় নষ্ট। সো আমি যেই ট্যাগগুলা বলবো, যেই তোমার হচ্ছে জিনিসগুলা বলবো, এগুলা জাস্ট একটু মনে রাখবা, দ্যাটস এনাফ, ঠিক আছে। যা যা একটু মনে রাখতে বলি তা একটু মনে রাখবা, তাইলে এনাফ। ওকে, সো আমাদের কি পড়ছিলাম, আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজগুলা কি দিয়ে তৈরি, এইচটিএমএল ভাষা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, এই ওয়েব পেজগুলা, আমাদের যে ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ আছে, অনেকগুলা প্রত্যেকটা কি ফাইল দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। এখন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের পূর্ণরূপটা তোমার মনে রাখা লাগবে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এইচটিএমএল ভাষা দিয়ে তৈরি, এইচটিএমএল এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবা পূর্ণরূপটা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি করে, মার্ক করে দেয় যে তোমার একটা ওয়েব পেজ কি দিয়ে তৈরি, এইচটিএমএল দিয়ে তৈরি। এইচটিএমএলটা কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি, এই ওয়েবসাইটের কোথায় কি থাকবে এটা মার্ক করে দেয়। মানে এখানে একটা ছবি থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে আরেকটা টেক্সট থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে। সো এই জিনিসগুলো মার্কআপ করে দেয় হচ্ছে এইচটিএমএল, যে কোথায় কি থাকবে। তার মানে এইচটিএমএল হচ্ছে কি একটা বলো তো, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে তোমার ওয়েবসাইটের কোথায় কি থাকবে সেটা সে মার্ক করে দেয়, ঠিক আছে। তার মানে এইচটিএমএল কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? উত্তর হচ্ছে না ভাইয়া, এইচটিএমএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমার ওয়েবসাইটে কোথায় কি থাকবে সে হচ্ছে এটা বলে দেয়, মার্ক করে দেয় তোমাকে, যে এই জায়গাতে টেক্সট থাকবে, এই জায়গাতে ছবি থাকবে। ওকে, এইচটিএমএল এর পূর্ণরূপটা কি, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন শুধুমাত্র এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট সুন্দর করা যায় না। সো ওয়েবসাইট সুন্দর করার জন্য তোমাকে এই জায়গাতে সিএসএস এর সিএসএস অ্যাড করতে হয়। এটা আমাদের সিলেবাসে নাই। সো এটার পূর্ণরূপটা একটু মনে রাখতে হবে যে সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। একটু পরে এমসিকিউ আছে, যে কারণে আর এখন পূর্ণরূপটা লিখে দিচ্ছি না। ক্যাসকেডিং স্টাইল শিট এই ওয়েবসাইটটাকে প্রাণবন্ত করার জন্য, অর্থাৎ মনে করো যে একটু অ্যানিমেশন দেখাবা, তুমি চাও তুমি মাউস ক্লিক করলে এই যে তোমার লেখাটা আছে এই লেখাটা দৌড় দিবে এখান থেকে। এরকম দেখো না লগ ইন পেজ অনেকগুলা, এরকম ফেসবুকে মিম দেখা যায় যে লগ ইনে ক্লিক করতে গেছে বাটন সরে গেছে। সো এই যে জিনিসগুলা এগুলা করতে হয় বা ব্রেইন আনতে হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওয়েবসাইটের মধ্যে বুদ্ধিমত্তা আনতে হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তার মানে বিউটির জন্য সিএসএস আর ব্রেইনের জন্য জাভাস্ক্রিপ্ট। আর এইচটিএমএলটা কি জাস্ট মার্ক করে দিবে, জাস্ট কন্টেন্ট গুলা কোথায় থাকবে, জাস্ট কঙ্কালটা তোমাকে বলে দিবে, ঠিক আছে। আমরা বলছিলাম যে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট হচ্ছে জাস্ট একটা এইচটিএমএল ফাইল। আমাদের ছবি ভিডিও এইগুলা যেরকম ফাইল, এই ওয়েব পেজটা যেটা আছে এই ওয়েব পেজটা একটা এইচটিএমএল ফাইল। নো ডিফারেন্স, মানে লজিক্যালি কোনো ডিফারেন্স নাই, জাস্ট ওইটা ইমেজ আর ভিডিও, আর এটা একটা ফাইল, এইচটিএমএল ফাইল। এটা ব্রাউজারে ওপেন করা যায়। সো তোমার এক এক ধরনের ফাইলের এক্সটেনশন এক এক রকম হয়। মনে করো এটা একটা ছবি, এই ছবিটার এক্সটেনশন অনেক রকম হয়, .png হয়, তারপর এটা .jpg হয়। তার মানে এটা দিয়ে আমরা বুঝি, এই ডটের পরে যেটা থাকে এটা দিয়ে আমরা বুঝি যে এই ফাইলটা কি ধরনের, এটা দিয়ে আমরা বুঝি। যেমন একটা ভিডিওর ক্ষেত্রে, মনে করো আমি বললাম যে ফাইল এটা হচ্ছে আমার ভিডিও। সো ভিডিওর ক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা কি হয়, MP4, তাই না, এরকম। তার মানে লাস্টে ডটের পরে কি আছে এটা দিয়ে আমরা বুঝি ফাইলটা কিরকম বা এক্সটেনশনটা কি। যেমন পিডিএফ এর ক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা কি হয় বলতো, .pdf, রাইট। তাইলে এইচটিএমএল ফাইলের জন্য এই এক্সটেনশনটা কি হবে, মনে করো এটা একটা এইচটিএমএল ফাইল,
তাইলে তোমার এক্সটেনশনটা হবে হচ্ছে .html। ওকে, সো HTML ফাইলের জন্য এক্সটেনশনটা কি .html, তার মানে যেই ফাইলের শেষে .html আছে তুমি বুঝবা সেটা একটা HTML ফাইল। তার মানে লজিক্যালি সবগুলো এক এক রকমের ফাইল, ভিন্নধর্মী ফাইল, লজিক্যালি কোনো ডিফারেন্স নাই। সেই রকম একটা ফাইল হচ্ছে HTML ফাইল, যেটা ব্রাউজারে ওপেন করা যায় এবং এটা তোমাকে বলে দেয় ওই ব্রাউজারের ওয়েব পেজটাতে কোথায় কি থাকবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা HTML এর কন্টেন্টে চলে যাব। ওকে, সো HTML মূলত লেখা হয় ট্যাগ আকারে। ঠিক আছে, যা কিছু লেখা হয় HTML এ, যেটা ওয়েবসাইটে তুমি যা কিছু দেখাতে চাও সবকিছু ট্যাগের ভিতরে লিখতে হয়। মনে করো আমি তোমাকে বললাম যে একটা ওয়েবসাইটে একটা কলা গাছ দেখাবা, সো এই কলা গাছটাও তোমাকে একটা কলা গাছ ট্যাগের মধ্যে দেখাইতে হবে। তার মানে তোমাকে এই জায়গাতে লিখতে হবে কলা গাছ, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সিরিয়াসলি নিও না। তারপর এখান থেকে আবার লিখতে হবে কলা গাছটাকে শেষ করতে হবে। তার মানে ওয়েবসাইটে যদি তুমি কিছু দেখাইতে চাও তোমাকে ট্যাগের মাধ্যমে দেখাইতে হবে। মানে HTML এ তুমি যদি মার্কআপ করে দিতে চাও তোমাকে ট্যাগের সাহায্য নিতে হবে, কিছু ট্যাগ ইউজ করতে হবে। যাই দেখাইতে চাও ওইটার জন্য স্পেসিফিক ট্যাগ আছে, যেই ট্যাগটা তোমাকে ইউজ করে কাঠামোটার মধ্যে মার্কআপ করে দিতে হবে যে এই জায়গায় আমি এটা দেখাতে চাই, এই জায়গায় আমি এটা দেখাতে চাই। বুঝতে পারছো? তার মানে তোমাকে মার্কআপ করে দিতে হবে কি দিয়ে? ট্যাগ দিয়ে, রাইট? ঠিক আছে, এখন এই ট্যাগগুলো আমরা কিভাবে লিখি বা ওপেন কিভাবে করি, ক্লোজ কিভাবে করি? সো একটা ট্যাগ ওপেন করতে হয় হচ্ছে এইরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে ওপেন করার জন্য, বা একটা ট্যাগ ওপেন করার জন্য। ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য বা HTML এর প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে। ওই ট্যাগগুলো ওপেন করতে হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে, ক্লোজ করতে হয় এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে। মানে শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, ফরওয়ার্ড স্ল্যাশ আছে যেটা সামনে বাইকা থাকে। সো এটা হচ্ছে ক্লোজের জন্য, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা একটু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ একটা MCQ, যেটা ওপেনিং ট্যাগ এরকম দেখতে, ক্লোজিং ট্যাগ এরকম দেখতে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা MCQ। তার মানে HTML এ যা দেখাইতে চাও সবগুলাই তোমাকে একটা ট্যাগের মধ্যে দিয়ে দেখাইতে হবে। তুমি যদি একটা কলা গাছ দেখাইতে চাও ওইটাও কলা গাছ নামে একটা ট্যাগের ভিতরে তোমার এটা দেখাইতে হবে। তাইলে আমি যদি তোমাকে বলি যে এমন একটা ট্যাগ চিন্তা করো যেই ট্যাগের নাম সার্ভার, তাহলে এই ট্যাগটা শুরু কেমনে করবা, শেষ কেমনে করবা, বা ট্যাগটা ওপেন কেমনে করবা, শেষ কেমনে করবা? ট্যাগটা তুমি ওপেন করবা এরকম ভাবে, ট্যাগের নাম যেহেতু সার্ভার তার মানে সার্ভার ওপেন হইলো, ওপেন করার জন্য দুই পাশে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ক্লোজ করার জন্য কি অ্যাঙ্গুলার ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর সেম নামটা। এইভাবে হচ্ছে তোমার একটা ট্যাগ ক্লোজ করতে হয়। আমি তোমাকে বলি যে তোমার একটা ট্যাগ তুমি হচ্ছে ওপেন করবা, ক্লোজ করবা, তোমার নাম কি? তোমার নাম হচ্ছে সাজিদ, তাহলে তুমি কি করবা? এরকম ভাবে ওপেন করবা, তোমার ট্যাগের যেই নাম ওই নাম দিয়ে ওপেন করবা, তোমার ট্যাগের যেই নাম ওই নাম দিয়ে ক্লোজ করবা। তার মানে একটা ট্যাগকে ওপেন করতে হয়, ক্লোজ করতে হয় কিভাবে সেই জিনিসটা আমরা বুঝি। তার মানে ওয়েবসাইটে যে কোনো কিছু দেখাইতে হইলে আমাদের ট্যাগের ভিতরে দেখাইতে হয়, একটা ট্যাগের ভিতরে আমাদের দেখাইতে হয় যা কিছু দেখাইতে চাই। ওই ট্যাগটা কেমনে ওপেন করতে হয়, কেমনে ক্লোজ করতে হয়, এই জিনিসটা আমাদের ক্লিয়ার, গুরুত্বপূর্ণ একটা MCQ, যে ওপেনিং ট্যাগ কিরকম আর ক্লোজিং ট্যাগ কিরকম। এখন আমাদের এই ট্যাগের দুইটা টাইপ পড়তে হবে, যে দুইটা টাইপের ট্যাগ আসলে কিরকম, বা ট্যাগকে আমরা কয় ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। সো ট্যাগকে আমরা দুই ভাগে ক্লাসিফিকেশন করতে পারি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি মানে কি? খালি, মানে যার পেটের ভিতরে জিনিসপত্র আছে সে হচ্ছে কন্টেইন করতেছে কিছু একটা, সে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কি? তার নিজের ভিতর জিনিসপত্র ক্যারি করে, রাইট? তার মানে যার নিজের ভিতর জিনিসপত্র আছে সে হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যার নিজের ভিতর কিছু নাই, খালি, সে হচ্ছে এমটি ট্যাগ। ঠিক আছে, সো মনে রাখবা এই যে যেই ট্যাগগুলার ওপেন আছে, ক্লোজ আছে, তার মানে তার পেটের ভিতর জায়গা আছে, এই ভিতরের টুকু তার জায়গা, এগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ, কারণ সে তার পেটের ভিতর কিছু কন্টেইন করতে পারবে, কিছু নিতে পারবে। তার মানে একটা কন্টেইনার ট্যাগ কোনগুলা? যেগুলার ওপেন আছে, ক্লোজও আছে। ওকে, তার মানে কন্টেইনার ট্যাগ কোনগুলা? যেগুলোর ওপেনও আছে, ক্লোজও আছে এবং তার পেটের ভিতরে সে জিনিসপত্র নিতে পারবে, এই কারণে তার নাম কন্টেইনার ট্যাগ। যেমন একটু আগে সার্ভার ট্যাগ, সাজিদ ট্যাগ, যেই নামে দুইটা এক্সাম্পল দিছি, এরাও কি কন্টেইনার ট্যাগ। অপরদিকে এমটি ট্যাগ কোনগুলা? যেগুলা খালি, যেগুলার পেটের ভিতর জায়গা নাই, মানে যেগুলার কোনো বডি নাই। দেখো এই ট্যাগগুলোর কিন্তু একটা নির্দিষ্ট বডি আছে, এটুকুকে বলা হয় তার বডি, এটুকুকে বলা হয় তার অংশ বা তার শরীর বা তার বডি বা তার ভিতরের অংশ। সো ভিতরের অংশ থাকা মানেই সে হচ্ছে কিছু না কিছু কন্টেন্ট করতে পারবে, কিন্তু এমটি ট্যাগগুলার এগুলা কোনো বডি নাই। তার মানে মনে রাখবা এমটি ট্যাগগুলার নো ক্লোজিং, কোনো ক্লোজিং নাই বা কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে, জাস্ট ওপেনিং ট্যাগ, কারণ এর প্যাটের ভিতর তো কিছু যায় না, এর প্যাট তো খালি থাকে, এর তো কিছু কন্টেন্ট করে না। সো এমটি ট্যাগ কোনগুলা? একটু কষ্ট করে মনে রাখতে হবে এই জায়গাতে। এমটি ট্যাগ কোনগুলা? ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, মানে আইএমজি নামে একটা ট্যাগ আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো, সমস্যা নাই।
এই ট্যাগগুলোকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। বিআর নামে একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে এমটি ট্যাগ। এইচআর নামে একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে এমটি ট্যাগ। এই তিনটা মনে রাখলেই হয়ে যাবে। তার মানে আইএমজি, বিআর এবং এইচআর, এই তিনটা ট্যাগের নাম যে এমটি ট্যাগ, এটা তোমাকে মনে রাখতে হবে। তিনটা ট্যাগ যে এমটি ট্যাগ, এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে এই তিনটা ট্যাগ লেখার সময় তুমি কেমনে লিখবে? জাস্ট এরকম ভাবে, জাস্ট আইএমজি শেষ, আর কোনো কিছু নাই। জাস্ট বিআর শেষ, আর কোনো কিছু নাই। জাস্ট এইচআর শেষ, আর কোনো কিছু তোমার দরকার লেখা নাই, মানে লেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট ওপেনিং, কোনো ক্লোজিং দরকার নেই। তার মানে ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, কন্টেইনার ট্যাগের ভিতরে সে প্যাটের ভিতরে জিনিসপত্র সে নিবে, আর এমটি ট্যাগের ভিতরে সে কিছু নিবে, তার মানে তার কোনো ক্লোজিং নাই, তার মানে শুধু ওপেনিং আছে। এই ট্যাগগুলো শুধু ওপেন করলেই হয়ে যায়, তার কাজটা সে করে দেয় আমাদেরকে। ঠিক আছে, এইচটিএমএল এর যে ট্যাগগুলো, এগুলাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয়, মানে প্রতিটা ট্যাগকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এটা মনে রাখবা, এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট। ওকে, এলিমেন্ট, এটাও কিন্তু একটা এমসিকিউ, যে প্রতিটা ট্যাগকে এইচটিএমএল এ কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। ওকে, প্রতিটা ট্যাগকে এইচটিএমএল এ কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। ওকে, ঠিক আছে। তার মানে এইচটিএমএল এলিমেন্ট কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। ওকে, এমটি ট্যাগ গুলোর শুরু আছে শেষ নাই, মানে শুধুমাত্র স্টার্টিং, তারা জাস্ট ডাক দিলেই সে তার কাজটা করে দেয়। আর কন্টেইনার ট্যাগ গুলার কি আছে বলতো? একটা নির্দিষ্ট বডি আছে, শুরু আছে শেষ আছে। সো এখন এই জায়গাতে বিআর ট্যাগের কাজ কি? এই বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক দেয়া। লাইন ব্রেক দেয়া মানে তুমি একটা জায়গাতে একটা লেখা লিখতেছো, তুমি চাচ্ছ এর পরের ওয়ার্ড গুলা নিচের লাইনে চলে আসুক, তখন তুমি যদি ওই জায়গাতে জাস্ট এইরকম বিআর দিয়ে দাও বা বিআর লিখে দাও, তাইলে ওই জায়গাতে লাইন ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, নতুন লাইনে চলে যাবে। জাস্ট এতটুকু জানলেই তোমার ভার্সিটির জন্য ইনাফ। ফর এক্সাম্পল তোমার জানা দরকার নেই এটা কেমনে কাজ করে, এটাও তোমার জানার দরকার নেই। জাস্ট এতটুকু জানলেই তোমার ভার্সিটির জন্য ইনাফ যে এটা কি কাজ করে, লাইন ব্রেকের কাজ করে। এইচআর কি করে? একটা হরিজন্টাল লাইন টানে, একটা হরিজন্টাল লাইন তোমার টেনে দেয়। তার মানে যখন তুমি যেই জায়গাতে এইচআর লিখবা, ওই এইচআর ওই জায়গাতে তোমাকে একটা লাইন টেনে দিবে। আর ইমেজ ট্যাগের কি কাজ করে? সে হচ্ছে ছবি অ্যাড করে, এটা একটু পরে দেখবো আমরা। তার মানে ওর কাজটা কি? ছবি যুক্ত করা। এখন মনে রাখবা, এই ইমেজ বিআর এইচআর সবাই কি এমটি ট্যাগ না? তার মানে একই জাতের না, সবাই কিন্তু একই জাতের। সো মাঝে মধ্যে এমসিকিউ আসে এইরকম যে উদ্দীপক ইমেজ ট্যাগের কথা বলছে, কিন্তু অপশনে আছে বিআর ট্যাগ। উদ্দীপকের ট্যাগের সাথে বা উদ্দীপকের কাজের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ, এরকম একটা প্রশ্ন আসে। মনে রাখবা, উদ্দীপকে যদি বিআর ট্যাগের কথা বলে, নিচে যদি এমসিকিউ অপশন থাকে ইমেজ, তাহলে ইমেজ আর বিআর এরা সামঞ্জস্যপূর্ণ, কারণ এরা একই জাতের। ঠিক আছে, মনে রাখবা সবাই একই মায়ের পেটের ভাই, তার মানে তারা সবাই একই জাতের, হোক তাদের কাজ ভিন্ন কিন্তু জাত এক। ঠিক আছে, সো এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। কোন দিক দিয়ে? তারা সবাই এমটি ট্যাগ, এই দিক দিয়ে তারা সামঞ্জস্যপূর্ণ। সো এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। তার মানে এটার কাজ ছবিযুক্ত করা, এটার কাজ হচ্ছে তোমার কি লাইন ব্রেক দেয়া, এটার কাজ হচ্ছে হরিজন্টাল লাইন টেনে দেয়া, এইচআর এর কাজ। ঠিক আছে, ওকে। এখন আসো এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয়। সো এইচটিএমএল এর পুরো কোডটাই যেই ট্যাগের ভিতরে লিখতে হয়, ওই ট্যাগটার নাম হচ্ছে এইচটিএমএল। এটা একটা কন্টেইনার ট্যাগ, মানে তার শুরু থাকবে এবং তার একটা শেষ থাকবে। ওকে, এইচটিএমএল এর মানে এই ফাইলটার মধ্যে যা যা তুমি লিখতে চাও সবকিছুই থাকবে তার মধ্যে, সবকিছুই তার অংশ, সবকিছুই তার মধ্যে থাকবে। একটা এইচটিএমএল ফাইলে যা যা তুমি লিখতে চাও সবকিছুই কই থাকবে বলতো? এই এইচটিএমএল ট্যাগের মাঝে থাকবে। এটা একটা কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ বলতে ওই তিনটাই জানবা, শুধু বিআর, এইচআর আর ইমেজ। বাকি সব কন্টেইনার ট্যাগ, এরকম ভাবে মনে রাখো। বাকি সব কন্টেইনার ট্যাগ মানে তাদের শুরু আছে, শেষ আছে, পেটের ভিতর কিছু আছে। ঠিক আছে, সো সবকিছুই এইচটিএমএল যে ট্যাগটা আছে, এইচটিএমএল নামে যে ট্যাগটা আছে, এই ট্যাগের ভিতরে লিখতে হয়। এই ট্যাগের ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এই দুইটাও কি কন্টেইনার ট্যাগ। তার মানে হেড একটা অংশ, তার মানে হেড অংশটার মধ্যে আমরা হেড যে ট্যাগটা, এটা শুরু করব শেষ করব, এবং আরেকটা অংশ থাকে বডি। তার মানে বডি অংশটার মধ্যে যা যা লিখতে চাই সেগুলো আমরা বডির মধ্যে লিখবো, বা যা যা কাজ হচ্ছে বডির মধ্যে আমরা এই জায়গাতে লিখবো। তার মানে এই ট্যাগের ভিতরে আবার দুইটা ট্যাগ আসে, মানে এইচটিএমএল ট্যাগের ভিতরে আবার দুইটা ট্যাগ লেখা যায়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাদের কাজ কি? তাদের বিভিন্ন রকমের কাজ আছে, একটু পরে এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার। মনে রাখবা, এই জায়গাতে তুমি যা কাজ করবা এগুলা দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, ওয়েবসাইটে দেখা যাবে। কিন্তু এই জায়গাতে যা লিখবা সেগুলো দেখা যাবে না, দেখা যাবে না। সো হেডের ভিতরে আমরা যে কাজগুলা করি এগুলা মূলত
কোনো কিছুকে লিঙ্ক করা বা কোনো কিছুকে কানেক্ট করা, এই ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজকে কানেক্ট করা বা কিছু ফন্ট ডাউনলোড দেওয়া, এই কাজগুলা করি আমরা হেডের ভিতরে। তার মানে এটা কাইন্ড অফ আমাদের মাথার মতো, আমাদের মাথা যেরকম ব্রেইন আমাদের শরীরের, সো এই ওয়েব পেজটার ব্রেইন হচ্ছে এই হেডের ভিতর থাকে। মানে এখানে অন্যান্য কার সাথে কানেকশন করতে হবে সেগুলো লিঙ্ক করা থাকে। তার মানে এটার ভিতরে আসে হচ্ছে তোমার অনেক কিছু। একে তো লিঙ্ক ট্যাগ আসে, টাইটেল ট্যাগ আসে, তারপর আরো অনেক ট্যাগ আসে, স্টাইল ট্যাগ আসে, তারপর স্ক্রিপ্ট ট্যাগ আসে, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ আসে। সো এই ট্যাগগুলা যায় হচ্ছে এই হেডের ভিতর, যারা হচ্ছে কাজ করে কি অন্যান্য ওয়েবসাইটের সাথে কানেক্ট করানো, তোমাকে অন্যান্য ওয়েবসাইটের সাথে বা অন্যান্য ফন্টের সাথে বা অন্যান্য জিনিসপত্রের সাথে তোমাকে কানেক্ট করানোর কাজটা করে কে? এই হেড অংশটা, ঠিক আছে। এই হেড অংশটা কাজ করে হচ্ছে তোমাকে অন্যান্য ওয়েবসাইটের সাথে তোমাকে কানেক্ট করানোর জন্য। তার মানে এটা হচ্ছে তোমার কাইন্ড অফ তোমার ওয়েবসাইটের একদম একদম কি কোর অংশ, ঠিক আছে, যেটা তোমার অন্যান্য ওয়েবসাইটের সাথে কানেক্ট করে। এখন তোমাকে একদম বেসিক থেকে পুরো স্ট্রাকচারটা তো লিখতে হবে না, কারণ তোমার এগুলো দরকার নেই, তোমার দরকার এমসিকিউ। সো গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলেই তোমার হবে, আর কিছু দরকার নেই। কেমনে লিখতে হয়, হেডের ভিতর টাইটেল কেন লিখতে হয়, এগুলা দিন শেষ, এগুলো লাগবে না এখন, ঠিক আছে। সো হেডের ভিতর তোমার জাস্ট এটা জানলেই হবে যে লিঙ্ক থাকে, স্ক্রিপ্ট থাকে, টাইটেল থাকে, যা যা দরকার ইনফরমেশন যাবতীয় সকল কিছু হেডের ভিতর থাকে, এতটুকু জানলেই হবে। আর বাকি ভিজুয়াল যতটুকু অংশ যেটা আমরা ওয়েবসাইটে দেখাইতে চাই, মনে করো একটা ছবি, একটা লেখা, এই জিনিসগুলো থাকে হচ্ছে বডির ভিতর। তার মানে বডির ভিতর থাকে এই ওয়েবসাইটের ভিজুয়াল অংশ যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, ক্লিয়ার। এখন ওয়েবসাইটের শুরুতে একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়েবসাইটের একদম শুরুতে আমরা এই লাইনটা লিখি, ঠিক আছে, লাইনটা মনে রাখবা যে অনেকটা ওপেনিং ট্যাগের মতোই, বাট একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তারপর দিয়ে লিখি আমরা ডক টাইপ এইচটিএমএল। এটা কেন লিখি জানো? যেই ব্রাউজারটা ইউজ করে এই ফাইলটা আমরা দেখব, সেই ব্রাউজারটা যেন বুঝতে পারে যে আমরা একটা HTML5 এর মানে HTML এর একটা রিসেন্ট ভার্সন আমরা ইউজ করতেছি, মানে HTML এর সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা, নতুন যেটা, ওটা ইউজ করতেছি, মানে HTML5 ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আমরা কোডটা লিখতেছি। এটা বোঝায় হচ্ছে ব্রাউজারকে বোঝায় হচ্ছে যে আমরা HTML5 যে ভার্সনটা, ওই ভার্সনটাকে স্ট্যান্ডার্ড ধরে বা ওই ভার্সনটাকে আমরা ইউজ করে আমরা হচ্ছে আমার কোডটা লিখতেছি, ঠিক আছে। তার মানে এটা HTML এর অংশ না কিন্তু লেখা জরুরি, এরকম প্রশ্ন আসে, নিচের কোনটা HTML এর অংশ না কিন্তু লেখা জরুরি, সেটা হচ্ছে ডক টাইপ HTML। সো স্ট্রাকচারটা একটু কষ্ট করে মনে রাখবা, আর তেমন কিছু মনে রাখা লাগবে না। এরপর আসে হচ্ছে পি ট্যাগ। মনে করো তুমি বডির ভিতর একটা প্যারাগ্রাফ দেখাতে চাও। কি দেখাইতে চাও? একটা প্যারাগ্রাফ, একটা লেখা, একটা অনুচ্ছেদ, একটা 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 কবিতা, একটা একটা রচনা, যাই দেখাইতে চাও, একটা প্যারাগ্রাফ দেখাইতে চাও। সো ওই প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি না? তার মানে এই ট্যাগটার নামও পি ট্যাগ। এবং এটার ভিতরে যেহেতু প্যারাগ্রাফটা লিখবা, এটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ, তার মানে ট্যাগের নাম হচ্ছে পি, কন্টেইনার ট্যাগ। তাহলে এটা কেমনে লিখতে হয় বলো তো? এই যে ওপেন, এই যে ক্লোজ, এরকম ভাবে লিখতে হয় না? এখন এটার ভিতরে তুমি লেখো যে কাউ ইজ এ ডোমেস্টিক এলিফ্যান্ট, কি বলতেছি, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, তারপর তুমি যা ইচ্ছা লিখতে চাও তুমি এখানে লিখতে পারবা, ঠিক আছে, ইটস আপ টু ইউ। তার মানে এই পি ট্যাগের ভিতরে তুমি যা খুশি লিখবা সেটাই তোমার ওয়েবসাইটে এরকম ভাবে প্রদর্শন করবে। এই পি ট্যাগের ভিতরে দেখো, বডির ভিতরে কিন্তু আমরা লিখি, বডির ভিতরে কিন্তু আমরা লিখি যা কিছু ভিজুয়াল দেখাইতে চাই সবকিছু বডির ভিতরে লিখি। সো বডির ভিতরে পি ট্যাগের ভিতরে তুমি যদি এই জিনিসটা লেখো তাহলে সেই জিনিসটা তোমাকে ওয়েবসাইটে দেখাবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি করার দরকার নেই, জাস্ট একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে। যা যা দরকার সেগুলো আমি মনে রাখতে তোমাদের বলবো। দেখো এই পি ট্যাগের ভিতরে আমরা অনেক কিছু লিখলাম, এই সব কিছুই তোমার কি তোমার ওয়েবসাইটে তোমাকে দেখাবে, ঠিক আছে, যা তুমি লিখবা। দেখো পি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, তার মানে শুরু আছে শেষ আছে, এখন তুমি যা লিখবা সেগুলোই তোমার ওয়েবসাইটে দেখাবে, ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু এতটুকু আশা করি ক্লিয়ার। এরপর আসা হচ্ছে আমাদের হেডিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো প্যারাগ্রাফ লিখলাম, বাট মাঝে মধ্যে প্যারাগ্রাফের হেডিং দিতে হয়, মানে প্যারাগ্রাফের যেই নামটা, সেই নামটা আমাদের একটু বোল্ড করে লিখতে হয়, শিরোনাম বোল্ড করে লিখতে হয়, খবরের কাগজের শিরোনামগুলো বোল্ড করে লিখতে হয়। সো তখন আমাদের একটু বড় আকারের ফন্টের দরকার হয়। সো এগুলোর জন্য আমরা হেডিং ট্যাগটা ইউজ করি। সো হেডিং ট্যাগ আছে আমাদের টোটাল 6টা। মনে রাখতে হবে যে H1 নাম থেকে H6 নাম পর্যন্ত 6টা হেডিং আছে, 6টা হেডিং ট্যাগ আছে, প্রত্যেকটাই কন্টেইনার ট্যাগ, কারণ প্রত্যেকটার ভিতরেই শিরোনামটুকু তুমি লিখবা। এখানে H1টা হচ্ছে সবচেয়ে বড়, এটা মনে রাখবা, H6টা হচ্ছে সবচেয়ে ছোট, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। তাইলে দেখো এই জায়গাতে তুমি যদি H1 এর ভিতরে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এই শুরু আর শেষের প্যাটার্ন ভিতর তুমি যা লিখবা সেটা H1 ট্যাগ হিসেবে ক্যালকুলেট হবে বা H1 হেডিং হিসেবে ক্যালকুলেট হবে।
সো এই H1 ট্যাগটা যে H1 দিয়ে যেটা লেখছো এটা সবচেয়ে বড় হয়েছে দেখো, তারপর H2 দিয়ে যেটা লেখছো এটা একটু ছোট হয়েছে, H3 দিয়ে যেটা লেখছো এটা একটু ছোট হয়েছে, সবার শেষে H6 দিয়ে যেটা লেখছো সেটা হচ্ছে একদম ছোট হয়েছে। ঠিক আছে, ওটা হচ্ছে একদম ছোট হয়েছে। তার মানে এখান থেকে যে ইনফরমেশনটা তোমাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে এই কিছুই না, তোমাকে মনে রাখতে হবে যে হেডিং ট্যাগের মাঝে H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। এতটুকু ইনফরমেশন এই স্লাইড থেকে জানলেই তোমার জন্য এনাফ। এগুলা লেখা লাগবে না, পুরো স্ট্রাকচারটা তোমার লেখা লাগবে না, বাট তুমি মোটামুটি আইডিয়া করতে পারছো যে কিভাবে লিখতে হয়। পুরোটা HTML এর ভিতরে থাকে, HTML এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, একটা বডি। বডির ভিতরে তুমি যা লিখবে সেটা প্রদর্শন করবে। সো বডির ভিতরে H1 ট্যাগ দিয়ে যদি তুমি কিছু লেখো ভিতরে, সেটা H1 হেডিং হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এরপর আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার কালার বা স্টাইলিং এর ব্যাপারটা। সো মনে রাখবা, এই যে আমরা যে এরকম ভাবে দিছি না, যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, স্টাইল কালার ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমরা ওয়েবসাইটে যে কোনো কিছুকে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো তোমাকে এই জায়গায় মনে রাখতে হবে যে কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা স্টাইলিংটা কোন অ্যাট্রিবিউট দিয়ে হয়। এখন প্রথমেই একটা জিনিস বুঝতে আমরা প্রথমে কিছু ট্যাগ পড়ছি, পি ট্যাগ পড়ছি, এইচ ট্যাগ পড়ছি, এখন অ্যাট্রিবিউট সম্পর্কে একটু পড়বো। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমাদের মনে করো যে একটা ভার্ব আছে ইংলিশে, ওই ভার্বটা মনে করো একটা কাজ করে, তাই না? ওই ভার্বকে মনে করো যে বিশেষ কিছু করতেছে, বা ভার্বকে আরো বিশেষায়িত করে কোনটা বলো তো? অ্যাডভার্ব, তাই না? আমি ইংলিশ পারি না, ভুলে গেলে মাফ করে দিও। সো মনে করো যে আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, যেমন এখানে তো পি ট্যাগ দিয়ে আমরা একটু কিছু লিখলাম বা এইচ ট্যাগ দিয়ে আমরা কিছু একটা লিখলাম, বাট আমি চাই আরো কিছু ইনফরমেশন দিতে, যে এটার কালার কি হবে, এটুকুর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এগুলা কি আরো এক্সট্রা ইনফরমেশন না? সো এই এক্সট্রা ইনফরমেশন দেই হচ্ছে আমরা অ্যাট্রিবিউট দিয়ে। তার মানে অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের সাথে বাই ডিফল্ট আসে না, তোমাকে এক্সট্রা অ্যাড করতে হয়। ওই এক্সট্রা অ্যাড করে তুমি কি দাও বলো তো? এক্সট্রা ইনফরমেশন দাও। অ্যাট্রিবিউট অ্যাড করা মানে কি? তুমি এক্সট্রা ইনফো দাও, তোমার যেটুকু দরকার সেটুকুর সাথে আরো এক্সট্রা ইনফরমেশন দাও। এখন অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে, তোমাকে প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপর একটা কোলন দিতে হয়, তারপর ডাবল কোটেশনের ভিতরে তোমার ভ্যালু দিতে হয়। তাহলে তোমাকে যদি বলি যে তোমার একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সার্ভার, ভ্যালু হচ্ছে 25, তাহলে তুমি কেমনে লিখবা? সার্ভার কোলন ভ্যালু হচ্ছে কত? 25। এরকম ভাবে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। ঠিক আছে, এরকম ভাবে তোমার একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। যেমনটা, ও সরি আমি ভুল করছি, কোলন না, তো কোলন তো সিএসএস ইউজ হয়। সো এখানে সমান সমান ইউজ হয়, সমান সমান ইউজ হবে, ইকুয়ালস টু ইউজ হবে। ঠিক আছে, অ্যাট্রিবিউট নেম ইকুয়ালস টু, তারপর ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু। আমি সিএসএস এর সাথে এই জিনিসটা পেঁচায় ফেলছি, দ্যাট। সো এই জায়গাতে তোমার একটা সমান সমান হবে, যে সমান সমানের পরে তোমার থাকবে হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে, ওকে। সো এক্সট্রা কিছু ইনফরমেশন দেয় কি দিয়ে? অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউটের কাজ কি? এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়া। এখন এই অ্যাট্রিবিউটটা থাকে কোথায় বা কোথায় লিখতে হয়? ওপেনিং ট্যাগে লিখতে হয়, ওপেনিং ট্যাগে লিখতে হয়, ওপেনিং ট্যাগে লিখতে হয়। ঠিক আছে, ওপেনিং ট্যাগে তোমার অ্যাট্রিবিউটটা লিখতে হয়। যেমন আমি তোমাকে যদি বলি যে একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইথ, ঠিক আছে, WIDTH, এটা হচ্ছে উইথ অ্যাট্রিবিউটের নাম। ভ্যালু মনে করো আমি তোমাকে দিলাম 25px বা 25 পিক্সেল। এই অ্যাট্রিবিউটটা মনে করো আমি একটা ট্যাগের ভিতরে লিখতে চাই, আমি কোন ট্যাগের মধ্যে লিখবো? ওপেনিং ট্যাগে আমি লিখবো। মনে করো আমি এই জায়গাতে দিলাম হচ্ছে মনে করো পি ট্যাগ। এই পি ট্যাগের ওপেনিংটার ভিতরে দেখো, আমি কিন্তু ওপেনিং ট্যাগ এতটুকু, ওপেনিংটার ভিতরেই আমাকে হচ্ছে কি দিতে হবে বলতো? এই অ্যাট্রিবিউটটুকু লিখতে হবে, এই অ্যাট্রিবিউটটুকু লিখতে হবে বা এক্সট্রা ইনফরমেশনটুকু দিতে হবে। কোনটার ভিতর? ওপেনিংটার ভিতর, নট ক্লোজিংটার ভিতর। অ্যাট্রিবিউটটা কোথায় লিখতে হয়? ওপেনিং ট্যাগে লিখতে হয়, এতটুকু মনে রাখো। অ্যাট্রিবিউটটা কোথায় লিখতে হয়? ওপেনিং ট্যাগে লিখতে হয়, এতটুকু মনে রাখো। অ্যাট্রিবিউটের কাজ কি? বিশেষ কিছু ইনফরমেশন দেয়া। কেমনে লিখতে হয় এই জিনিসটা মোটামুটি আইডিয়া হয়েছে। এখন তোমাকে এত ইন ডিটেলস কেমনে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো জানা লাগবে না, জাস্ট একটু মনে রাখতে হবে যে কোনটা কি কাজ করে। যেমন এই জায়গাতে এই স্লাইডে যেটা মনে রাখবা, যে স্লাইডে বা কোনো একটা ট্যাগে আমরা কালার অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, এর জন্য যে অ্যাট্রিবিউটটা, ওই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। যে আমরা স্টাইলিং করতে চাচ্ছি, স্টাইলিং করার জন্য যে অ্যাট্রিবিউটটা, ওই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল।
দেখো তো স্টাইল অ্যাট্রিবিউট হইলে তুমি অ্যাট্রিবিউটটা কেমনে লিখতা, অ্যাট্রিবিউটের নাম লিখতা প্রথমে, ইকুয়ালস টু ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু দিতা। এখানেও কিন্তু তাই হয়েছে, দেখো অ্যাট্রিবিউটের নাম লেখছো, ইকুয়ালস টু দিছো, ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু দিছো। ভ্যালুটা কি? ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এই ভ্যালুটা কি দরকার নেই, লাগবে না, তুমি জাস্ট এতটুকু মনে রাখো। স্টাইলিং এর জন্য, কালারের জন্য, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করি সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইলিং এর জন্য, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, কালারের জন্য, এগুলোর জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করি সেগুলো হচ্ছে কি? স্টাইল অ্যাট্রিবিউট। জাস্ট এতটুকু মনে রাখো, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি করি? ব্যাকগ্রাউন্ড কালার, কালার এগুলো করি। ওকে, জাস্ট এটা মনে রাখো যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি? কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো আমরা করি কি দিয়ে? স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়ে। এতটুকু মনে রাখলে এনাফ। কেমন লিখতে হয় এগুলো তোমার এখন আর দরকার নেই। তারপর আছে হচ্ছে অ্যালাইন ট্যাগ। ওকে, অ্যালাইন ট্যাগ না, মূলত এটা অ্যালাইন অ্যাট্রিবিউট। ঠিক আছে, সো অ্যালাইন নামে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটা তোমার এই যে পি ট্যাগ দিয়ে যে একটা লেখা লিখতেছো, এই লেখাটা কোথায় থাকবে? সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে নাকি লেফটে থাকবে? সো এটা তোমাকে বলে দেয় হচ্ছে এই অ্যালাইন ট্যাগটা। অ্যালাইন ট্যাগটা বলে দেয় যে তোমার ওয়েবসাইটে যে লেখাটা লিখছো এটার পজিশনটা কোথায় হবে, রাইট সাইডে হবে ওয়েবসাইটে নাকি মধ্যে হবে নাকি লেফট সাইডে হবে। ঠিক আছে, সো এই পজিশনটার জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ হয় সেই অ্যাট্রিবিউটটা হইছে অ্যালাইন ট্যাগ। মনে থাকবে, এতটুকু মনে রাখলেই হবে, আর কিছুই লাগবে না এখান থেকে। তার মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য স্টাইল নামের অ্যাট্রিবিউট ইউজ হয়, তারপর অ্যালাইনমেন্ট রক্ষা করার জন্য অ্যালাইন নামের অ্যাট্রিবিউট ইউজ হয়। অ্যালাইনমেন্ট রক্ষা করার জন্য HTML কোড কিভাবে লিখতে হয় দরকার নেই, একদমই দরকার নেই। ঠিক আছে, ওকে। তারপরে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে তোমাদের ফন্ট নামে একটা ট্যাগ আছে। ফন্ট নামে একটা ট্যাগ আছে যেটা একটা তোমার কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগ তাহলে তুমি কেমনে লিখবা? মনে করো এরকম ভাবে ওপেন হবে, এরকম ভাবে ক্লোজ হবে, রাইট? এটার ভিতরে মনে করো তুমি একটা লেখা লিখবা, এই লেখাটা মনে করো প্রদর্শন করবে। এখন এই ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট আছে, এই 3টা অ্যাট্রিবিউটের নাম আমাদের জাস্ট মনে রাখতে হবে। এই ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট আছে। কয়টা? 3টা অ্যাট্রিবিউট আছে। 3টা অ্যাট্রিবিউট আছে। কি কি? একটা হচ্ছে সাইজ, আরেকটা হচ্ছে তোমার ফন্ট ট্যাগের আরেকটা যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে ফেস, যে তোমার যে লেখাটা লেখছো সেই লেখাটা ঠিক কোন লেখায় থাকবে বা কোন ধরনের লেখায় থাকবে। এটা কি টাইমস নিউ রোমানে হবে নাকি অন্য কোনো ফন্টে হবে? তার মানে ফন্টটা কি সেটা ডিসাইড করা হচ্ছে এই ফেসটা। আরেকটা অ্যাট্রিবিউট আছে কালার। তার মানে এই ফন্ট ট্যাগে ডিরেক্ট একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম কালার। তার মানে তুমি তো স্টাইল দিয়ে কালার করতেই পারো, স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়ে কালারও করা যায়, ব্যাকগ্রাউন্ড কালারও করা যায়, আরো অনেক কাজ করা যায়। বাট ফন্ট ট্যাগে একটা ডেডিকেটেড অ্যাট্রিবিউট আছে সেটার নাম হচ্ছে কালার। ওকে, দেখো কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিন্তু কোনো অ্যাট্রিবিউট ছিল না। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল। এই স্টাইলের ভিতরে আমরা কালারিং এর কাজটা করতে পারি বা বিভিন্ন রকমের কাজটা করতে পারি স্টাইলিং এর। ঠিক আছে, বাট ফন্ট ট্যাগে ডেডিকেটেড একটা অ্যাট্রিবিউট থাকে যেটার নাম হচ্ছে কালার। ওকে, ঠিক আছে, এতটুকু জানলেই মোটামুটি এনাফ। আর লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ ইউজ হয়, এটা তুমি জানো। এখন আমরা পড়বো হচ্ছে টেক্সট ফরম্যাটিং, যেটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সো টেক্সট ফরম্যাটিং কি? মনে করো তুমি একটা লেখা এখন বোল্ড করে দেখতে চাও, আন্ডারলাইন করে দেখতে চাও, ইটালিক করে দেখতে চাও, এগুলোর জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ আছে। নামটা খুবই সহজ, যেমন বোল্ডের জন্য বি ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ মনে রাখবা, বোল্ডের জন্য বি ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, তারপর তোমার আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউ ট্যাগ। তার মানে তুমি যদি বি ট্যাগের ভিতরে কিছু লেখো, এই যে খেয়াল করো, বি ট্যাগের ভিতরে তুমি যদি কিছু লেখো, এই যে বি ট্যাগের ভিতরে তুমি যদি কিছু লেখো, তাইলে সেটা কি আকারে দেখাবে? তোমাকে এরকম বোল্ড আকারে দেখাবে, এরকম মোটা আকারে দেখাবে, বুঝছো? বোল্ড করে তোমাকে দেখাবে। তারপর তুমি আই ট্যাগের ভিতরে তোমাকে যদি কিছু লেখো, সেটা কি আকারে দেখাবে বলো তো? ইটালিক আকারে দেখাবে। তুমি ইউ ট্যাগের ভিতরে যদি কিছু লেখো, সেটা কি আকারে দেখাবে বলো তো? আন্ডারলাইন আকারে দেখাবে। তাইলে বলতে পারো যে ভাইয়া প্রথমটাও তো ইটালিক। সো মনে রাখবা এই আই ট্যাগ আর ইএম ট্যাগ বা এমফাসাইজ ট্যাগ দুইটা আসলে একই কাজ করে। ইউ ট্যাগ আর ইনসার্টেড ট্যাগ দুইটা আসলে একই কাজ করে। বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ দুইটা আসলে একই কাজ করে। বোল্ড যে কথা, স্ট্রং একই কথা। আই যে কথা, এমফাসাইজ একই কথা। ইউ যে কথা, ইনসার্টেড একই কথা। তার মানে আইএনএস বা ইনসার্টেড ট্যাগের ভিতরে তুমি যদি লেখো তাইলেও সেটা আন্ডারলাইন হবে,
তুমি যদি ইএম ট্যাগের ভিতরে লেখো তাইলেও সেটা কি ইটালিক হবে, তুমি যদি স্ট্রং ট্যাগের ভিতরে লেখো তাইলেও সেটা কি হবে বলো তো, তাইলেও সেটা বোল্ডই হবে। আরেকটা নতুন ট্যাগ আছে যেটা হচ্ছে ডেল ট্যাগ। এটা দিলে কি হয়, ডেল ট্যাগের মধ্যে দিলে মধ্যে দিয়ে একটা কাটা হয়ে যায়, মানে তোমার টেক্সটটা মনে হয় ডিলেট করে দিছো, ডিলেটেড ট্যাগের মতো মনে হয়। সো এখান থেকে জাস্ট ট্যাগের নামগুলো মনে রাখবা, লেখা মনে রাখা লাগবে না, কোন ট্যাগের কাজ কি জাস্ট এতটুকু মনে রাখলে এখান থেকে হবে। কেমনে এইচটিএমএল কোড লিখতে হয় দরকার নেই, কারণ তোমরা বড় হয়েছো, ভার্সিটিতে শুধু এমসিকিউ আসবে। সো কেমনে এমসিকিউ উত্তর করা যায় সেজন্য তোমার দরকার হচ্ছে কোন ট্যাগটার কাজ কি, নাথিং এলস। সো এতটুকু আই গেস মনে রাখতে পারবা, তাই না? এরপর যেটা আছে সেটা হচ্ছে সুপ ট্যাগ এবং সাব ট্যাগ। মনে করো যে তুমি কারোর মাথার উপর কিছু দেখাতে চাও, এই জিনিসটা আমরা একটু সুন্দর করে এক্সপ্লেন করি। মনে করো যে তুমি এ টু দি পাওয়ার বি এই জিনিসটা ওয়েবসাইটে দেখাইতে চাও। সো এটার জন্য তোমার এইচটিএমএল এ দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে সুপ ট্যাগ, দুইটাই আসলে কন্টেইনার ট্যাগ বা সুপার ট্যাগ বলে এটাকে, আর একটা সাব ট্যাগ। মনে করবা সুপ মানে মাথার উপর, সুপ মানে কি, সুপ মানে মাথার উপর, সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে, সাব মার্সিবল বা সাবমেরিন সবগুলা কি নিচে না, তাই না? তার মানে সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। তাহলে তুমি যদি কোনো জায়গায় সুপ লেখো, সুপ লেখা মানে তুমি মাথার উপরে উঠে গেছো, সাব লেখা মানে তুমি পায়ের নিচে চলে গেছো, ঠিক আছে? তাইলে দেখো খুব মজার জিনিসটা, তুমি লিখবা এ স্কোয়ার, এই জিনিসটা লিখতে চাও, ওকে? সো তুমি একটা পি ট্যাগ নিলা, পি ট্যাগের ভিতরে এ লেখলা, মানে তোমার তো এই লেভেলটা, এই লেভেলে তুমি এ লেখলা। এখন এর মাথার উপর তোমাকে 2 লিখতে হবে, তার মানে মাথার উপর যাওয়ার জন্য কোন ট্যাগ লিখতে হবে, মাথার উপর যাওয়ার জন্য তোমাকে লিখতে হবে সুপ ট্যাগ। তার মানে তুমি সুপ ট্যাগ লেখছো বা সুপ কথাটা লেখছো, মানে কি তুমি এখন উঠে গেছো তার মাথার উপর বা মাথার উপরের লেভেলটাতে। এখন তুমি লিখবা হচ্ছে 2, তুমি মাথার উপরে তোমার 2 লেখা শেষ, এখন কি মাথার উপর বসে থাকবা না, এখান থেকে আবার নেমে যাবা। তার মানে তুমি এখন এই সুপটাকে ক্লোজ করে দেবা। দেখো সুপ ওপেন করছিলা, মাথার উপর উঠছো, 2 লেখছো, আবার সুপ ক্লোজ করে কি তুমি আবার আগের লেভেলে চলে আসছো। তাইলে তোমার তো লেখা শেষ, আর কিছু তো এখানে নাই, তার মানে তোমার পি ট্যাগটাও ক্লোজ করে দাও। বুঝছো? বুঝতে পারছো? খুব সহজ না? খুব সহজ। তারপর মনে করো তুমি লিখবা হচ্ছে H2O, তুমি আবার আগের মতো মনে করো এইটা তোমার লেভেল, এটা তোমার পায়ের নিচের লেভেল, লেভেলগুলো আগে আইডেন্টিফাই করবা। সো পি ট্যাগ দিয়ে তুমি শুরু করলা, প্রথমে এইচ লিখলা, তোমার যেই লেভেলে আছে ওই লেভেলে কিছু একটা তুমি লিখলা। এখন তোমাকে পায়ের নিচে যায় 2 লিখতে হবে, তার মানে পায়ের নিচে তুমি কেমনে যাবা, তুমি লিখবা সাব, সাব লেখা মানে পায়ের নিচে গেছো, এখন 2 লেখো, তার মানে তুমি এখন পায়ের নিচে লেভেলে যায় 2 লেখছো, বাট এখন তো আগের লেভেলে চলে আসতে হবে, তার মানে সাবটা যখন তুমি ক্লোজ করবা তার মানে তুমি আগের লেভেলে আবার চলে আসছো, রাইট? আগের লেভেলে আবার চলে আসছো। এখন আগের লেভেলে আবার কত আছে বলো তো, আগের লেভেলে আছে হচ্ছে ও, তাহলে তোমার সবকিছু লেখা শেষ, তুমি এখন পি ট্যাগটা ক্লোজ করে দাও, দ্যাটস ইট। সো এইরকম ভাবে তুমি কিন্তু এখন যে কোনো কিছু তুমি লিখতে পারবা, জাস্ট তুমি লেভেলটা আইডেন্টিফাই করবা, তারপর তুমি জাস্ট লেভেল অনুযায়ী যখন মাথার উপর উঠা লাগবে তুমি উঠবা, যখন পায়ের নিচে যাওয়া লাগবে তুমি যাবা। ঠিক আছে? বুঝতে পারছো? বুঝাইতে পারছি? তোমাদের যদি আমি বলি এই জিনিসটা করো, এই জিনিসটা করো, কারণ এখান থেকে এমসিকিউ আসে কিন্তু, তাই একটু সময় দিচ্ছি। তোমাকে যদি বলি যে এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার বি, এই জিনিসটা লেখো, তাইলে এখানে লেভেলগুলো আগে আইডেন্টিফাই করো। এ এটা বেস লেভেল, এর মাথার উপর হচ্ছে এই লেভেল, এর মাথার উপর এই লেভেল। তাইলে এখন তুমি শুরু করলা বেস লেভেল দিয়ে, পি ট্যাগ দিয়ে এ লেখলা, তাহলে তুমি এই লেভেলে আছো। এখন এ এর মাথার উপর তোমার উঠতে হবে, মাথার উপর ওঠার জন্য তোমার সুপ লিখতে হবে, তুমি উঠে গেছো এখন এই 2 এর লেভেলে, তাই না? সো এই লেভেলে উঠে তুমি 2 লেখছো, এখন তোমার কি শেষ না, এই লেভেলে উঠে 2 লেখেই তোমার শেষ না, এই 2 এর মাথার উপর যে আবার বি লিখতে হবে, তার মানে এর মাথার উপর ওঠার জন্য আরেকটা সুপ, ওইখানে আমি লিখলাম বি। তাইলে আমি এই লেভেলে উঠলাম, এই লেভেলে বি লিখলাম, এখন এখানে বসে থাকবো না, আমি আবার নিচের লেভেলে নামবো, এই লেভেলে নেমে যাব, তার মানে আমার এই সুপটা ক্লোজ করতে হবে। তার মানে এখন আমি কোন লেভেলে আছি, এখন আমি আসি হচ্ছে এই 2 এর লেভেলে, এই লেভেলে আবার চলে আসছি। এখন আবার যদি সুপটা ক্লোজ করি, তাইলে আমি এখন এ লেভেলে আবার নেমে গেলাম, এই যে এই লেভেলে নেমে গেলাম, তার মানে আমার সবকিছু লেখা শেষ, আমি এখন এই পিটাকে চাইলে ক্লোজ করে দিতে পারি। বুঝতে পারছো? তার মানে এই জিনিসগুলা খুব সহজে পারবা না বলতো, খুব সহজে এই জিনিসগুলা পারবা না বলতো, খুব সহজে এই জিনিসগুলো পারবা না? আশা করি পারা উচিত। তার মানে তোমার যদি এইরকম সুপসাইপ টাইপের বা টেক্সট ফরম্যাটিং টাইপের কোনো প্রশ্ন আসে, আশা করি সবাই খুব সুন্দর করে পারবা। ঠিক আছে? আশা করি সবাই খুব সুন্দর করে পারবা। ওকে, সো এরপর আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ।
জাহাজ যেরকম অ্যাঙ্কর করে না একটা তোমার বন্দরের মাঝে, এরকম তুমি যখন একটা ওয়েব পেজে আরেকটা ওয়েব পেজ লিংক করতে যাও, মনে করো এই ওয়েব পেজে তুমি হচ্ছে আরেকটা ওয়েব পেজ লিংক করতে চাচ্ছ, এই লিংক করার যে প্রক্রিয়া, এই লিংক করার প্রক্রিয়াকে বলা হয় হাইপার লিংক। কি? হাইপার লিংক। লিংক করার প্রক্রিয়াকে কি বলা হয়? হাইপার লিংক। এখন এই লিংক যেই ট্যাগটার মাধ্যমে করে, এই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই লিংকের কাজটা যেই ট্যাগটার মাধ্যমে করে, ওই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগ কিভাবে কাজ করে? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, তার মানে সেটা শুরু থাকবে এবং শেষ থাকবে, শুরু থাকবে এবং শেষ থাকবে। এখন এই অ্যাঙ্কর ট্যাগে তোমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হয়, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে href বা হাইপার রেফারেন্স। এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার রেফারেন্স। এই অ্যাট্রিবিউটটা তোমাকে দিতে হয়। অ্যাট্রিবিউট কেমন লিখতে হয়? ওপেনিং ট্যাগে লিখতে হয়, একটা ইকুয়াল দিতে হয়, ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু দিতে হয়। এখন ভ্যালুটা তুমি কি দিবা? ভ্যালুটা দিবা হচ্ছে ওয়েবসাইটের লিংকটা। তার মানে তুমি যদি এখানে ক্লিক করো বা এই অ্যাঙ্কর ট্যাগে তুমি যা দেখাও, মনে করো যে তুমি এখানে লিখে দিলা ক্লিক হিয়ার, তাহলে এই ক্লিক করলে এই ওয়েবসাইটে সে চলে যাবে। তার মানে অ্যাঙ্কর ট্যাগটা কি করে? হাইপার লিংক করে অন্য একটা ওয়েবসাইটের সাথে, একটা ওয়েব পেজ। সো এই জায়গাতে href অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। সো দুইটা অ্যাট্রিবিউট এখানে ইউজ করা হয়, একটা হচ্ছে href। এই hrefটার কাজ কি? অন্য ওয়েবসাইটের লিংকটা তোমার এখানে দেওয়া, এটা একটা অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউট এখানে ইউজ করা, সেটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা দুইটা ভ্যালু হইতে পারে। একটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে আন্ডারস্কোর সেলফ হইতে পারে। সেলফ হইলে ওয়েবসাইটটা যে ওপেন হবে, মানে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে ওপেন হবে, মানে নতুন পেজে ওপেন হবে না, নতুন উইন্ডোতে ওপেন হবে না। আর যদি তুমি এখানে টার্গেট ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দাও, তাইলে সেটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। তার মানে তখন তোমার নতুন উইন্ডোতে ওপেন হবে, নতুন উইন্ডোতে ওপেন হবে, আর এটা হচ্ছে নিজের উইন্ডোতেই ওপেন হবে। সেলফ মানে নিজের, সো নিজের উইন্ডোতেই ওপেন হবে। তার মানে মনে রাখতে হবে এই স্লাইড থেকে যে জিনিস, যেই দুইটা জিনিস, সেটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটকে লিংক করতে হয় হচ্ছে হাইপার লিংক, বা এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইপার লিংক। যে ট্যাগের মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে href আর একটা হচ্ছে টার্গেট। ওকে, এই href এর ভ্যালুর মধ্যে তোমাকে কি দিতে হয়? এই href এর ভ্যালুর মধ্যে তোমাকে ওয়েবসাইটের লিংক দিতে হয়, যে ওয়েবসাইটে নিতে চাচ্ছ। আর টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে তোমার দুই রকমের ভ্যালু দিতে পারো, একটা হচ্ছে আন্ডারস্কোর সেলফ অথবা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে সেটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এতটুকু ইনফরমেশন মনে রাখলেই তোমার জন্য এনাফ। কেমনে লিখতে হয় এই জিনিসটা তোমার জন্য দরকার নাই। সো লিখতে হয় মূলত এরকম ভাবে, যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে প্রথমে href দিয়ে তোমাকে হচ্ছে একটা লোকেশন দিতে হয়, মনে করো www.google.com। ঠিক আছে, তারপর তুমি যদি টার্গেট দিতে চাও, আরেকটা অ্যাট্রিবিউট তোমাকে দিতে হবে, টার্গেট ইকুয়ালস টু, এটার ভ্যালু কি? আন্ডারস্কোর মনে করো ব্ল্যাঙ্ক দিলা, তার মানে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এটা তোমার কি? ওপেনিং ট্যাগটা গেল, ওপেনিং ট্যাগের লেখাগুলো গেল। তারপর তোমার এটাকে ক্লোজ করতে হবে, তাই তো? মনে করো যে ওয়েবসাইটে যে জিনিসটা তুমি দেখাইতে চাও, যে এখানে ক্লিক মি, এরকম কিছু একটা তোমার লেখে তোমাকে এই অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করতে হবে। সো এরকম ভাবে মূলত পুরোটা লিখতে হয়, বাট এই জিনিসটা দরকার নাই। তোমার দরকার অন্য একটা ওয়েবসাইটকে তোমার ওয়েবসাইটে লিংক করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হাইপার লিংক। যেই ট্যাগটা এই কাজ করে সেটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের দুই রকমের অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে href যেটা ওই ওয়েবসাইটের লিংকটা ক্যারি করে, আরেকটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে এই ওয়েবসাইটটা কি এই পেজে ওপেন হবে নাকি নতুন পেজে ওপেন হবে, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করে দেয়। ঠিক আছে, এরপরে যেই ট্যাগটা পড়তে হবে, যেই জায়গাতে এক্সাম্পল দেয়া আছে, যে জিনিসটা লাগবে না তোমাদের, এরকম ভাবে লেখা শিখা লাগবে না। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। মানে ওয়েবসাইটে একটা ইমেজ যুক্ত করার জন্য তুমি যেই ট্যাগটা ইউজ করো সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। মনে আছে, এই ইমেজ ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, বলছিলাম শুরুতেই, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তার মানে এটা শুরু আছে, শেষ নাই, তার মানে জাস্ট ইমেজ লেখলেই শেষ, সে তার কাজটা করে দিবে। কিন্তু এটা কয়েকটা অ্যাট্রিবিউট নেয়। কি অ্যাট্রিবিউট নেয়? প্রথম অ্যাট্রিবিউট নেয় হচ্ছে এসআরসি, মানে তোমার ইমেজটা আসলে কোন জায়গার, ওই সোর্সটা তুমি লিখে দাও হচ্ছে এসআরসি দিয়ে। ঠিক আছে, ইমেজটা আসলে কোন জায়গার, এই ইমেজটা যে তুমি ওয়েবসাইটে দেখাবা, ঠিক কতটুকু জায়গা জুড়ে দেখাবা, কতটুকু উইথ এবং কতটুকু হাইট জুড়ে দেখাবা, এই জন্য আরো দুইটা অ্যাট্রিবিউট সে নেয়, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। এই দুইটা অ্যাট্রিবিউট সে হচ্ছে নেয়। তার মানে ইমেজ ট্যাগ কয়টা অ্যাট্রিবিউট নেয়? এসআরসি, উইথ এবং হাইট। এসআরসি মানে কি? সোর্স।
SRC মানে কি সোর্স, তার মানে SRC উইথ এবং হাইট এই তিনটা অ্যাট্রিবিউট সে নেয়। সে হচ্ছে একটা এমটি ট্যাগ, তার মানে তার শুরু আছে শেষ নাই। তার মানে শুরু ট্যাগের ভিতরে এখন তোমার তিনটা অ্যাট্রিবিউট তুমি দিতে পারবে। একটা হচ্ছে SRC, যেটার ভিতরে তুমি হচ্ছে ছবির যে নামটা সেটা দিবা, মনে করো imon.jpg, যে ছবিটা তুমি দেখাইতে চাও। তারপর আরো অ্যাট্রিবিউট তুমি দিতে পারবা। তুমি উইথ অ্যাট্রিবিউট দিয়ে কতটুকু বড় দেখাবে সেই জিনিসটা তুমি দেখতে পারবে। মনে করো যে তুমি যাচ্ছ 50 পিক্সেল প্রস্থ দেখাতে, তারপর হাইট অ্যাট্রিবিউট দিয়ে তুমি এইটা বোঝাইতে পারবা যে কতটুকু হচ্ছে উচ্চতা দেখাবে এই ছবিটা, কতটুকু হাইট দেখাবে এই ছবিটা। সো এইরকম ভাবে তুমি হচ্ছে একটা ইমেজ যুক্ত করতে পারো তোমার ওয়েবসাইটে। সো মনে রাখতে হবে অ্যাঙ্কর ট্যাগ দুইটা অ্যাট্রিবিউট না, একটা হচ্ছে href আর একটা হচ্ছে টার্গেট। টার্গেটের ভ্যালুগুলো মনে রাখতে হবে যে আন্ডারস্কোর সেলফ অথবা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সেলফ দিলে নিজের ওয়েবসাইটে, ব্ল্যাঙ্ক দিকে অন্য একটা উইন্ডোতে ওপেন হবে, ঠিক আছে। আর ইমেজ ট্যাগ এই তিন রকমের অ্যাট্রিবিউট নেয়, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। কেমনে লিখতে হয় HTML কোড দরকার নেই, তিনটা অ্যাট্রিবিউট নেয়, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখতে পারলেই তোমার মোটামুটি ডান। কোড কিভাবে লিখতে হয় তোমার জন্য এই জিনিসটা এখন দরকার নাই, বুঝাইতে পারলাম? কোড কিভাবে লিখতে হয় এই জিনিসটা তোমার এখন দরকার নাই, ঠিক আছে, একদমই দরকার নেই। কারণ কোনো ওয়েবসাইটের রিটেন পার্টে তোমার এই জিনিসগুলো কোথাও আসবে না, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তুমি লিস্ট যখন দেখতে চাও, ওয়েবসাইটে যখন লিস্ট দেখতে চাও। সো লিস্ট দুই রকমের আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা সংক্ষেপে এটার যে ট্যাগটা ওই ট্যাগের নাম হচ্ছে OL। আনঅর্ডার লিস্ট যেটা হচ্ছে অর্ডার মেনটেন করা না, মানে তোমার এরকম বুলেট দেয়া, ওটা হচ্ছে UL বা আনঅর্ডার লিস্ট। আর এই লিস্টের প্রতিটা আইটেমকে বলা হয় লিস্ট আইটেম, ওইটার ট্যাগটাকে বলা হয় LI। তার মানে অর্ডার লিস্টের নাম থেকে ট্যাগটা আসছে OL, আনঅর্ডার লিস্টের নাম থেকে ট্যাগটা আসছে UL, এবং লিস্টের প্রতিটা আইটেমের নাম থেকে ট্যাগ আসছে হলো LI, ঠিক আছে, লিস্ট আইটেম বা LI। ওকে, এখন তোমাকে এই জায়গাতে জিনিসটা বুঝতে হবে যে তোমাকে যদি একটা লিস্ট বানাইতে হয় তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে এটা OL নাকি UL। মানে এটা কি অর্ডার লিস্ট বানাতে চাচ্ছ নাকি আনঅর্ডার লিস্ট বানাতে চাচ্ছ। তার মানে আমি যদি OL লিখি, OL এর ভিতরে পুরো লিস্টটা বানাই, তাহলে আমার এটা অর্ডার লিস্ট হবে। আমি যদি UL এর ভিতরে লিস্টটা বানাই তাহলে সেটা আনঅর্ডার লিস্ট হবে, তাই তো? তাহলে সেটা আনঅর্ডার লিস্ট হবে, বুঝতে পারছো? OL এর ভিতরে যদি বানাই এটা একটা অর্ডার লিস্ট হবে, যদি UL এর ভিতরে বানাই তাহলে সেটা আনঅর্ডার লিস্ট হবে। ওকে, ক্লিয়ার? এখন এই লিস্টের ভিতরে তো অনেকগুলো আইটেম আছে, দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওই প্রতিটা আইটেম লিখতে হয় হচ্ছে LI ট্যাগের ভিতর। ক্লিয়ার? LI ট্যাগের ভিতর, লিস্ট আইটেম ট্যাগের ভিতর যতগুলো আইটেম ততগুলো LI ট্যাগ, যতগুলো আইটেম ততগুলো LI ট্যাগ। তার মানে তোমার এই জায়গাতে এরকম ভাবে তুমি যদি লিস্টটা তৈরি করো, এটা একটা অর্ডার লিস্ট হয়েছে। তার মানে এটার আউটপুটটা কেমন ভাবে দেখাবে, এরকম ভাবে দেখাবে। এটার আউটপুটটা এরকম ভাবে দেখাবে, তোমার অর্ডার লিস্ট আকারে দেখাবে, ঠিক আছে, 1 2 3 এরকম ভাবে তোমার আউটপুটটা দেখাবে। কিন্তু সেম জিনিসটা তুমি যদি UL এর মধ্যে লিখতা, আনঅর্ডার লিস্টের মধ্যে বানাইতা, প্রথমেই বলে দিলা আনঅর্ডার লিস্ট UL, তাইলে এই জিনিসটা তখন তোমাকে দেখাইতে হচ্ছে এইরকম ভাবে, আনঅর্ডার্ড আকারে দেখাইতো, বুঝতে পারছো? ঠিক আছে, সো এখান থেকে কি মনে রাখতে হবে, UL কি আনঅর্ডার লিস্টের জন্য আর OL কি অর্ডার লিস্টের জন্য। OL লেখলে 1 2 3 এরকম বা সিরিয়ালি আসে, আর UL লেখলে সেটার কোনো সিরিয়াল নাই, বুলেট আকারে আসে, হয় ডিস্ক না হয় সার্কেল না হয় তোমার হচ্ছে কি স্কোয়ার হিসেবে থাকবে, ঠিক আছে। এখন এই জায়গাতে মনে রাখবা OL এবং UL এই দুইটা অ্যাট্রিবিউট নেয়, মানে ULটা মাত্র একটা অ্যাট্রিবিউট নেয়, এই ULটা একটা অ্যাট্রিবিউট নিতে পারে। অ্যাট্রিবিউট কি এক্সট্রা ইনফরমেশন যেগুলো দেয়, তার মানে একটা অ্যাট্রিবিউট নিতে পারে, ওই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে টাইপ, ঠিক আছে। দেখো তুমি UL দিয়ে লেখলা, বাই ডিফল্ট ওয়েবসাইট এটা শো করবে হচ্ছে এরকম ডিস্ক আকারে। মনে রাখবে এটা, যে বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টে ডিস্ক আকারে শো হয়, যে এরকম ভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম ভাবে বাই ডিফল্ট ডিস্ক আকারে শো হয়। বাই ডিফল্ট তুমি যদি কিছু টাইপ না দিয়ে দাও, কিন্তু তুমি যদি চেঞ্জ করে চাও যে এটা স্কোয়ার হিসেবে দেখাক বা সার্কেল হিসেবে দেখাক, তখন তোমাকে এক্সট্রা একটা ইনফরমেশন দিতে হয়। ওই এক্সট্রা ইনফরমেশন দিতে হয় হচ্ছে তোমার এই যে একদম ওপেনিং যেই তোমার ট্যাগটা দিয়ে করছো লিস্টটা, এটার মধ্যে। সো এখানে তোমার একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হয়, সেটা হচ্ছে টাইপ।
বা যেই অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে টাইপ। তার মানে এই টাইপ অ্যাট্রিবিউটে তুমি যদি এরকম ভাবে লিখে দাও যে টাইপটা হচ্ছে সার্কেল, তখন তোমার এই আনঅর্ডার লিস্টটা দেখাবে হচ্ছে সার্কেল আকারে, এখানে সার্কেল হবে। সো মনে রাখবা বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট থাকে হচ্ছে ডিস্ক। বাট তুমি চাইলে টাইপটা চেঞ্জ করতে পারো। তার মানে তুমি এই জায়গাতে ওপেনিং ট্যাগে তুমি চাইলে একটা টাইপ অ্যাট্রিবিউট অ্যাড করতে পারো। তার মানে আনঅর্ডার লিস্ট আমাদের জাস্ট একটা অ্যাট্রিবিউটে নেই, সেটা হচ্ছে টাইপ। এই টাইপের মধ্যে তুমি লিখে দিতে পারো যে অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু লিখে দিতে পারো স্কয়ার। অ্যাট্রিবিউট কেমন লিখতে হয় এটা তো আমরা জানি, নাম ইকুয়ালস টু তারপর ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু, এরকম ভাবে তুমি একটা অ্যাট্রিবিউট লিখতে পারো। ঠিক আছে, সেম ভাবে আমাদের অর্ডার লিস্টও দুইটা অ্যাট্রিবিউট নেয়। প্রথম অ্যাট্রিবিউটটা যেটা টাইপ, এই টাইপ অ্যাট্রিবিউটটা তো সে নিবেই, এই টাইপ অ্যাট্রিবিউটটা তো সে নিবেই, এবং আরেকটা অ্যাট্রিবিউট নেয়, এটা একটু পরে আসতেছে। সো বাই ডিফল্ট 1 2 দিয়ে আসে, বাই ডিফল্ট অর্ডার লিস্টে 1 2 3 দিয়ে আসে, এটা মনে রাখবা। বাই ডিফল্ট অর্ডার লিস্টে 1 2 3 দিয়ে আসে। বাট তুমি চাও রোমান সংখ্যা দিয়ে আসুক বা এবিসিডি দিয়ে আসুক, তখন তুমি টাইপটা এরকম ভাবে চেঞ্জ করতে পারো। মনে করো রোমান সংখ্যা তুমি চাইলে টাইপটা লিখে দিবা হচ্ছে আই, তারপর তুমি যদি এবিসিডি চাও টাইপটা লিখে দিবা এ, তাহলে ক্যাপিটাল লেটার এ বি সি ক্যাপিটাল লেটার দিয়ে আসবে। তুমি যদি টাইপটা স্মল লেটার এ দিয়ে দাও তাহলে তোমার স্মল লেটার দিয়ে আসবে, বুঝছো? স্মল লেটার দিয়ে সিকোয়েন্সটা আসবে। তার মানে তোমার একটা অ্যাট্রিবিউট যায় হচ্ছে এই জায়গাতে টাইপ, যেই টাইপটার মধ্যে আমরা বলে দিতে পারি যে আমরা কি টাইপের গণনা চাচ্ছি, রোমান সংখ্যা নাকি এবিসিডি, কারণ এটা তো অর্ডার লিস্ট, এটা তো গণনা করবে। এখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট যায়, সেটা হচ্ছে স্টার্ট, মানে তুমি গণনাটা কত থেকে স্টার্ট করবা। ঠিক আছে, এটা তো একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টাইপ। আরেকটা অ্যাট্রিবিউট সে নেয়, সেটা হচ্ছে স্টার্ট। তুমি যদি স্টার্ট ইকুয়ালস টু 3 দাও তাহলে সে 3 থেকে গণনা শুরু করবে, বা 3 নাম্বার পজিশনে যে আছে সেটা থেকে গণনা শুরু করবে। মনে করো তুমি টাইপ দিলা হচ্ছে আই, এবং আরেকটা অ্যাট্রিবিউট স্টার্ট, এই স্টার্টের মধ্যে ভ্যালু দিলা 3, তাইলে সে গণনা শুরু করবে কোন জায়গা থেকে বলো তো? সে গণনা শুরু করবে 3 নাম্বারটা থেকে, অর্থাৎ 1 2 3 মানে 3 থেকে। এই যে এখান থেকে গণনা শুরু করবে আই, তারপর 4, তারপর 5, এখান থেকে গণনা শুরু করবে, বুঝছো? তার মানে ওএল তোমার দুইটা অ্যাট্রিবিউট নেয়, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট। আর ইউএল বা আনঅর্ডার লিস্ট একটা মাত্র অ্যাট্রিবিউট নেয়, সেটা হচ্ছে টাইপ। ওকে, মনে থাকবে? আর বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টে কি আকারে আসে? বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টে কি আকারে আসে বলো তো? বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টে ডিস্ক আকারে আসে, ডিস্ক। বাই ডিফল্ট ডিস্ক আকারে আসে, তুমি এটাকে সার্কেল স্কয়ার বানাইতে পারো। আর বাই ডিফল্ট 1 2 3 আকারে আসে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে অ্যালাইন ট্যাগ আমরা পড়ছিলাম যে অ্যালাইনমেন্ট কোথায় হবে এই জিনিসটা আইডেন্টিফাই করে দেয়, অ্যালাইন ট্যাগ একটা ছিল। এখন বাই ডিফল্ট অ্যালাইন ট্যাগটা আসলে কোন দিকে থাকে? বাই ডিফল্ট অ্যালাইনমেন্টটা আসলে লেফট সাইডে থাকে। কোন দিকে? বাই ডিফল্ট লেফট সাইডে থাকে, এটা মনে রাখবা। বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্টে থাকে। তুমি যদি অ্যালাইনমেন্ট নাও লেখো, বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্টে তোমার হচ্ছে লেখাগুলা স্টে করবে বা থাকবে। ঠিক আছে, এতটুকু গেল আমাদের সর্বশেষ টপিক যেটা, সেটা হচ্ছে টেবিল। এখন এই টেবিল থেকে আমাদের তেমন কিছু আসে না। টেবিল আগে আমরা বানাইতাম, এখন আমাদের এই জিনিসটা বানানোর দরকার নেই। ঠিক আছে, টেবিল বানানো শিখতে হবে না। সো প্রথমে টেবিল থেকে এমসিকিউ গুলো উত্তর করার জন্য তোমাকে টেবিলের ধারণাটা রাখতে হবে। টেবিলের রো কোনগুলা, কলাম কোনগুলা। এই লম্বাগুলো হচ্ছে কলাম। বিল্ডিং এর কলাম যেরকম লম্বা লম্বা দাঁড়ানো থাকে, এরকম লম্বা ভাবে যেগুলো দাঁড়ানো এগুলো হচ্ছে কলাম। তার মানে এখানে কয়টা কলাম? 1 2 3 4টা। আর এইভাবে যেটা মানে সেটা সারি, মানে তোমার হরিজন্টাল যেটা, এটা হচ্ছে রো। তার মানে রো কয়টা এখানে? 1 2 3 4টা। কলাম কয়টা? 1 2 3 4টা। ঠিক আছে, মনে রাখবা টেবিল লিখতে হয় টেবিল ট্যাগে। ওকে, টেবিল লিখতে হয় টেবিল ট্যাগে, টেবিল লিখতে হয় টেবিল ট্যাগে। তার মানে টেবিল ট্যাগের শুরু, টেবিল ট্যাগের শেষ। ওকে, এখন এই টেবিল ট্যাগের ভিতরে কয়েকটা রকমের ট্যাগ আমরা লিখতে পারি। একটা হচ্ছে ক্যাপশন ট্যাগ আসে, যেই ক্যাপশন ট্যাগটা দিয়ে আমরা আসলে টেবিলের যে তোমার টাইটেলটা আছে এই টাইটেলটা লিখি। আরেকটা হচ্ছে টিআর ট্যাগ আসে বা টেবিল রো ট্যাগ আসে, টেবিল রো ট্যাগ আসে, যেটা দিয়ে মূলত আমরা এক একটা রো তৈরি করি। আরেকটা ট্যাগ আসে যেটা হচ্ছে টেবিল ডেটা বা টিডি, এটা দিয়ে মূলত আমরা প্রতিটা টেবিলের যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলো লিখি। ওকে, সো এই তিন ধরনের ট্যাগ এখানে লেখা যায়। ওকে, এগুলা কি? এগুলো হচ্ছে ট্যাগ। এখন এই টেবিলের ভিতরে, এই টেবিল ট্যাগের ভিতরে বা এই টেবিল টুকুর ভিতরে আরো কিছু অ্যাট্রিবিউট আছে। এই যে এই কালার দিয়ে যেটা লিখতেছি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কিছু অ্যাট্রিবিউট আমরা লিখতে পারি।
অ্যাট্রিবিউট আমরা লিখতে পারি। অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কি কি আসে? প্রথমত কল স্প্যান এবং রো স্প্যান, খুবই ইম্পর্টেন্ট। রো স্প্যান কিভাবে করতে হয় দরকার নেই, কিভাবে করতে হয় দরকার নেই, জাস্ট কাজটা মনে রাখো। যদি তুমি কোনো একটা জায়গাতে কোনো একটা সেলে পাশাপাশি দুইটা কলামকে স্প্যান করতে চাও, মনে করো এই ঘরটা এবং এই ঘরটা দুইটাকে মিলে একটা করে বানায় দিতে চাও, তার মানে তুমি কয়টা কলামকে একসাথে করছো? এই জায়গাতে দুইটা, তার মানে তখন তোমাকে ইউজ করতে হবে কল স্প্যান। তার মানে পাশাপাশি দুইটা সেলকে একত্রে করতে কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হয়? কল স্প্যান। মনে থাকে যেন, কেমনি ইউজ করতে হয় তোমার দরকার নেই, কেমনি ইউজ করতে হয় তোমার দরকার নেই, বাট পাশাপাশি দুইটা সেলকে একত্র করতে যেই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে কল স্প্যান। কারণ দুইটা কলামকে তুমি একসাথে মার্জ করছো, উপরে নিচে দুইটা সেলকে একত্রে করতে যেই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে রো স্প্যান। কারণ তুমি দুইটা রো কে এখন একত্র করছো, দেখো এটা একটা রো, এটা আরেকটা রো, দুইটা রো এর দুইটা সেলকে একত্র করছো, তার মানে দুইটা কলামের দুইটা সেলকে একত্র করলে সেটা কল স্প্যান অ্যাট্রিবিউট দিয়ে করতে হয়। দুইটা রো এর দুইটা অ্যাট্রিবিউটকে একসাথে করতে রো স্প্যান যে অ্যাট্রিবিউটটা আছে সেটা দিয়ে আমাদের করতে হয়। ওকে, আর টেবিলের ভিতরে কি কি ট্যাগ যায়? ক্যাপশন ট্যাগ যায়, টিআর ট্যাগ যায়, টিডি ট্যাগ যায়। এখন দেখি টেবিলটা তৈরি হয় কিভাবে। সো জাস্ট একটু সারফেস লেভেলের ওভারভিউ নিয়ে যাও, আর ডিটেলসে লাগবে না। সো টেবিল তৈরি করতে হয় মূলত রো ওয়াইজ। কি ওয়াইজ? রো ওয়াইজ। দেখো, না বুঝলেও সমস্যা নাই, এটুকু দরকার নেই, আগের টুকু জানলেই হবে যে একটা টেবিল ট্যাগ দিয়ে বানাইতে হয়। টেবিলে তিন রকমের ট্যাগ যায়, একটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, টিআর ট্যাগ, টিডি ট্যাগ। টিডি দিয়ে টেবিল ডাটা, টিআর দিয়ে টেবিল রো বানাই, মানে একটা রো বানাই টিআর দিয়ে, আর টিডি দিয়ে হচ্ছে একটা সেলের ডেটা বসাই। আর দুই ধরনের অ্যাট্রিবিউট যায়, একটা হচ্ছে কোল স্প্যান আর একটা হচ্ছে রো স্প্যান। যখন দুইটা কলামকে একত্রিত করি তখন কোল স্প্যান অ্যাট্রিবিউট ইউজ হয়, যখন দুইটা রোকে একসাথে করি তখন রো স্প্যান অ্যাট্রিবিউট ইউজ হয়। এতটুকু জানলেই টেবিল থেকে এনাফ, আর কিছুই তোমার এই চ্যাপ্টারের কনসেপ্ট দরকার নেই। এখন জাস্ট টেবিল কেমনে তৈরি হয়, ট্যাগটা কেমনে লিখতে হয় এটা একটু দেখাই, তাইলেই হয়ে যাবে, আর কিছুই দরকার নেই। ও, আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বর্ডার। বলতে ভুলে গেছি যে টেবিলটার বর্ডার কতটুকু হবে। ঠিক আছে, টেবিলটার বর্ডার কতটুকু হবে, মানে টেবিলের এই যে এই বর্ডারগুলা কতটুকু হবে, এতটুকু জানলেই মোটামুটি তোমার জন্য এনাফ। সো এখন দেখো টেবিল কেমনে তৈরি হয়। এখানে তুমি দুইটা জিনিস ভুলে যাও, একটা হচ্ছে এই যে টি হেড আর টি বডি, এই জিনিসটা ভুলে যাও। ওকে, এই জিনিসটা এখন লাগবে না, এইসিতে একটু ভাব নেওয়ার জন্য লিখতে হয়, বাট দরকার নেই। প্রথমত আমি একটা H2 দিয়ে এই ডেটাটা লিখলাম বা এই টাইটেলটা লিখলাম, এটাও বাদ দিয়ে দাও, এই টাইটেলটাও লাগবে না আমাদের আপাতত। ওকে, এখন আমি এই টেবিলটা বানাইতে চাই। ওকে, সো আমি মনে করো একটা টেবিল ট্যাগ এখানে লিখলাম, দেখো খেয়াল করো, আমি একটা টেবিল ট্যাগ লিখলাম, এটার ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিলাম, ওইগুলা তোমাদের জানার দরকার নাই, যে কিছু স্টাইলিং করছি আর কি, আমরা কিছু উইথ দিছি, কিছু হাইট দিছি, এগুলা দরকার নাই। একটা অ্যালাইনমেন্ট দিছি যেন টেবিলটার সবগুলার টেক্সট মাঝে থাকে, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট দিছি, আর বর্ডার একটা অ্যাট্রিবিউট দিছি যেন টেবিলটার বর্ডার থাকে। সো টেবিল বানাইতে হয় রো ওয়াইজ, অর্থাৎ প্রথমে আমার এই রোটা বানাইতে হবে, তারপর এই রোটা বানাইতে হবে, তারপর এই রোটা বানাইতে হবে। সো একটা রো বানানো মানে একটা টিআর ট্যাগ, তার মানে একটা টিআর ট্যাগ, আরেকটা টিআর ট্যাগ, আরেকটা টিআর ট্যাগ। তার মানে এখানে টিআর ট্যাগ আসবে টোটাল 3টা, কারণ রো 3টা, রো যতগুলা টিআর ট্যাগ ততগুলা। ঠিক আছে, সো প্রথম টিআর ট্যাগ আমি নিলাম, এর ভিতরে আমি কিছু টেবিল ডেটা দিব। ঠিক আছে, টেবিল ডেটা গুলা লিখবো। সো টিডির ভিতরে আমি হচ্ছে প্রত্যেকটা ডেটা লিখবো, প্রত্যেকটা ডেটা একটা টিডি বা টেবিল ডেটা। বাট এই জায়গাতে টিএইচ দিয়ে লিখছি, এটার কারণ হচ্ছে যখন আমাদের প্রথম লাইনটা আমরা লিখি, ওইটা টিডির পরিবর্তে আমরা টিএইচ দিই, ওইটার ক্ষেত্রে টিডির পরিবর্তে আমরা টিএইচ দিই বা টেবিল হেডিং দিই। ঠিক আছে, সো তুমি চাইলে টিএইচ এটা আরেকটা মনে রাখতে পারো, যে একদম শুরুর লাইনের ক্ষেত্রে আমরা টিডি না ইউজ করে টিএইচ দিই, মানে টিডি আর টিএইচ একই জিনিস। ঠিক আছে, একই রকম কাজ করে, বাট টিএইচটা জাস্ট কি করে বলতো, টিএইচটা জাস্ট বোল্ড করে লেখে, আর কিছুই না। ওকে, সো দেখো একটা টিআর মানে একটা রো আমি স্টার্ট করলাম, প্রতিটা ভ্যালু আমি হচ্ছে এক একটা টিএইচ এর মধ্যে লিখলাম, একটা রো এর সবটা লেখা শেষ। ওকে, সবটা লেখা শেষ মানে টিআরটা ক্লোজ। তারপর আরেকটা রো আমি ক্রিয়েট করলাম, এই রো এর প্রত্যেকটা ভ্যালু আমি টিডির মধ্যে লিখলাম, দেখো টিডির মধ্যে প্রত্যেকটা ভ্যালু আমি লিখলাম, সবগুলা লেখা শেষ। তারপর এই টিআরটা ক্লোজ, আরেকটা টিআর শুরু হইলো, প্রত্যেকটা ভ্যালু আমরা টিডি দিয়ে লিখলাম, লেখা শেষ, আমার টিআরটা ক্লোজ। তার মানে যতগুলা রো ততগুলা টিআর,
যতগুলা ভ্যালু ততগুলা টিডি, প্রতিটা রো এর যতগুলা ভ্যালু ততগুলা টিডি, আর একদম শুরুর লাইনে আমরা টিএইচ ইউজ করি, দ্যাটস ইট। আর কোনো একটা পার্টিকুলার ডেটাতে, মনে করো যে আমি এই ডেটাটাতে আমি চাই এই দুইটা কলামকে একসাথে করতে, মানে পাশাপাশি দুইটা সেলকে একসাথে করতে, তখন এই জায়গাতে আমি একটা অ্যাট্রিবিউট দিব, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কল স্প্যান। ওটার ভ্যালু কত দিব? 2, কারণ আমি দুইটা সেলকে একসাথে করতে চাই। আমি যদি তিনটা সেলকে একসাথে করতে চাইতাম, তখন আমি যদি তিনটা সেলকে একসাথে করতে চাইতাম, তিনটি সেল পাশাপাশি পাশাপাশি যদি আমি একসাথে করতে চাইতাম, তখন আমি কি লিখতাম বলতো? কল স্প্যান, ভ্যালু দিতাম হচ্ছে 3, বুঝছো? ভ্যালু দিতাম হচ্ছে 3। এই অ্যাট্রিবিউটটা তখন আমি লিখে দিতাম কোথায়? যেই ডেটাটার মধ্যে আমি লিখতেছি, বা যেই সেলটার মধ্যে আমি চাচ্ছি যে পরের 3টা ঘরকে সে একসাথে করে ফেলুক, ওই সেলের ডেটাটা যখন আমি লিখবো, তখন আমি এই অ্যাট্রিবিউটটা সেটার সাথে অ্যাড করে দেব। ঠিক আছে? ওকে, ঠিক আছে, এতটুকু ডান। এতটুকু হইলেই আমাদের হয়ে যাবে। যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছ, আমাদের প্রথম রোটা যখন শুরু হয়েছে, প্রথম রোটা আমি লিখলাম এই যে প্রথম টিআর, এটার মধ্যে আমি লিখলাম কুইক একটা টিডির মধ্যে। পরেরটা ব্রাউন ফক্স, এটা দেখো ব্রাউন ফক্সটা কিন্তু দুইটা সেলকে পাশাপাশি দুইটা সেলকে একত্র করছে। তার মানে ব্রাউন ফক্সটা লেখার সময় আমি কল স্প্যান ইকুয়ালস টু কি দিব? 2, কারণ পাশাপাশি দুইটা কলামকে সে একসাথে করছে, রাইট? আরেকটা ডেটা আছে, সেটা হচ্ছে জাম্পস। তার মানে আরেকটা টিডি দিয়ে আমি জাম্পস লিখলাম। পরে আমি এই রোটার কাজ করবো, এই যে এই রোটার কাজ করবো। এখন এই রো এর প্রথম যে ডেটাটা, দেখো এই রোটা শুরু করলাম, এটার প্রথম যে ডেটাটা, এটা 3টা রো নিচে 3টা রোকে সে কলাপস করছে। তার মানে আমি এখানে লিখবো রো স্প্যান ইকুয়ালস টু 3, দ্যাটস ইট। সো এতটুকু জানলেই হবে যে আমাদের টেবিলে যে অ্যাট্রিবিউট গুলো হয়, এর মধ্যে কলাম স্প্যান আর রো স্প্যান কাজ কি করে। কল স্প্যান পাশাপাশি দুইটা কলামের দুইটা সেলকে একত্র করে, আর রো স্প্যান উপরে নিচে দুইটা সারির সেলকে একত্র করে। অ্যান্ড দ্যাটস ইট। আমাদের এই চ্যাপ্টারের যতগুলা কনসেপ্ট ছিল, সবগুলা কনসেপ্ট তোমার পড়া হয়ে গেছে। এখন দেখবা ভার্সিটিতে যা যা প্রশ্ন আসছে সবগুলা পারার মতো। অবশ্যই খেয়াল রাখবা, এই চ্যাপ্টার বেসিক থেকে এমন পড়ার দরকার নাই। আমি যা যা বলতেছি, আমি যা যা বলছি, এই জিনিসগুলো জাস্ট একটু আয়ত্ত করলেই হবে, আর বেশি কিছু তোমার এখানে দরকার নাই। সো এমসিকিউ গুলা দেখো, দেখলেই তুমি পারবা। দেখো সবগুলা সহজ সহজ এমসিকিউ। এইচটিটিপি মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, চ্যাপ্টার 2 এ পড়ছি। সো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে এইচটিএমএল ফাইল, এগুলা তোমার হচ্ছে যে ট্রান্সফারের যে প্রোটোকলটা বা নিয়ম কানুনটা, এটাকে বলা হয় এইচটিটিপি। আর এইচটিটিপিএস মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস ফর সিকিউর। ওকে, এক পেজের সাথে অন্য পেজের এইচটিএমএল ভাষায় কি বলে বলো তো? এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল এর ভাষায় বলে হচ্ছে হাইপার লিঙ্ক। তোমাদের বলছিলাম হাইপার লিঙ্ক বলে, তাই না? পারতেছো না বলো তো? সিইউতে আসছে এটা। নিচের কোনটি ওয়েব সার্ভারের কাজ নয়? ওয়েব সার্ভারের কাজ কি? ডেটা স্টোর করা, যে কোনো সময় তোমার ডেটাটাকে দেখানো বা ওয়েবসাইটটাকে দেখানো, তাই না? ক্লায়েন্টের অনুরোধ রক্ষা, হ্যাঁ, তথ্য সংরক্ষণ, এগুলোও কাজ। ক্লায়েন্ট ব্যবহারকারীকে অ্যাপের সুবিধা দেওয়া কিন্তু সার্ভারের কাজ না। অ্যাপ তো তোমার নিজের ডিভাইসে ইনস্টল থাকে, তাহলে অ্যাপের সুবিধা দেওয়া কি সার্ভারের কাজ না। জাস্ট তোমাকে দূরবর্তী স্থান থেকে তোমার জিনিসটা স্টোর করে তোমাকে যে কোনো সময় দেখানোটা হচ্ছে তার কাজ। ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে তার কাজ, বা ইন্টারনেটের সুবিধা দেওয়াটা হচ্ছে তার কাজ, রাইট? ঠিক আছে, একটা টেবিলের পর পর উপরে নিচে, তার মানে উপরে নিচে দুইটা সেলকে যদি একত্র করতে চাও, তাহলে বলো তো কি করতে হবে? উপরে নিচে মানে দুইটা রো, এই যে উপরে নিচে মানে দুইটা রো, এটা একটা এটা একটা, তার মানে উপরেরটা একটা রো, নিচেরটা আরেকটা রো। তার মানে তখন তোমাকে কি করতে হবে বলো তো? রো স্প্যান করতে হবে, বুঝছো? কারণ দুইটা রোকে তুমি একত্র করতেছো উপরে নিচে। যদি পাশাপাশি হইতো তার মানে তখন কোল স্প্যান হইতো, মনে রাখবা। নিচের কোন এইচটিএমএল কোডটি নতুন খালি উইন্ডোতে স্টার্ট করার জন্য অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করা হয় বলো তো? কোনটা? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। বাট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হচ্ছে এটা তোমার ভ্যালু, এটা কিন্তু উত্তর না, এটা তোমার হচ্ছে ভ্যালু। বাট তোমাকে চাইছে নিচের কোন নতুন খালি উইন্ডোতে কোন অ্যাট্রিবিউট না, ভ্যালুই তোমার কাছে চাইছে। তোমার কাছে অ্যাট্রিবিউটের ভ্যালুটাই তোমার কাছে চাইছে, তার মানে এটাই উত্তর। ওকে, এটাই উত্তর, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাই উত্তর। বাট যদি শুধুমাত্র অ্যাট্রিবিউটটা চাইতো প্রশ্নে, যে কোন অ্যাট্রিবিউট ইউজ করা হয়, তখন তুমি লিখতা টার্গেট। তার মানে অ্যাট্রিবিউট চাইলে উত্তরটা টার্গেট, বাট ভ্যালুটা চাইলে উত্তরটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, ঠিক আছে, আশা করি বুঝছো এতটুকু। পরের প্রশ্নটা দেখো, ওয়েবে ভিডিও ফাইল প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটির ব্যবহার নেই, মানে ভিডিও ফাইলের অ্যাট্রিবিউট হিসেবে নিচের কোনটার ব্যবহার নেই? এটা কমন সেন্স দিয়ে উত্তর করা যায়। ইমেজের মতো ভিডিও ফাইলেরও সোর্স দিতে হবে, ইমেজ ট্যাগের মতো ভিডিও ট্যাগের নামটাও ভিডিও হবে, এবং ওটা একটা কন্ট্রোল অ্যাট্রিবিউট থাকে, বাট ভিডিও সাইজ বলে কোনো অ্যাট্রিবিউটটা থাকে না। সো এটা কাইন্ড অফ কমন সেন্স দিয়ে উত্তর করার মতো, বা তোমাদের বইও হয়তো দেখবে এই জিনিসটা আছে, বা বইয়ের বাইরে থেকে দিছে হয়তো।
ওয়েব পেজ তৈরির জন্য নিচের কোন ভাষাটি ব্যবহার করা হয় বলো তো কোনটা? HTML ভাষা ব্যবহার করা হয়। ওকে, ওয়েব পেজ তৈরির জন্য কোন ভাষায় ব্যবহার করা? HTML। IPv6 এর অ্যাড্রেস সংখ্যা কত বলো তো? কত বিট? 128 বিটের। IPv6 128 বিটের, মনে আছে? IPv4 হচ্ছে 32 বিটের। ওয়েবসাইট তৈরি করতে কোন ল্যাঙ্গুয়েজ? আবার রিপিট প্রশ্ন, HTML ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। বাট পাইথন টাইথন দিয়েও ওয়েব পেজ তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটে কোন ধরনের সংযোগ ঘটে বলো তো? একমুখী, জাস্ট যেটা আসতে পারে, কোনো ডেটা যায় না, তার মানে একমুখী বা সিমপ্লেক্স। ওকে, ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয় বলো তো? ওয়েব পেজের ঠিকানা, ওয়েব পেজের ঠিকানা সেটা হচ্ছে ইউআরএল। যদি বলতো ওয়েবসাইটের ঠিকানা তাহলে তুমি সেটা বলতে ডোমেইন। প্রতিটা ওয়েব পেজের ঠিকানাকে বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটার আউটপুটটা কি দেখো? পি মানে তোমার লেভেলে তুমি এইচ লেখছো, সুপ লেখছো মানে মাথার উপর গেছো, মাথার উপর লেখে মাথার উপর যায় 2 লেখছো, তাই না? মাথার উপর থেকে আবার ক্লোজ করে নাইমা গেছো, তারপর ও লেখছো, তার মানে এইচ স্কোয়ার ও, রাইট? নট H2O। খেয়াল রাখবা, সাব সাব হইলে এটা উত্তর হইতো, সুপ লেখছে। সারিকার তৈরিতে ওয়েব পেজে নতুন একটি ছবি যুক্ত করা হলো, ফলে তার ওয়েব পেজটি আরো দৃষ্টিনন্দন হলো। ওয়েব পেজে কোন ট্যাগের সাথে সারিকার ট্যাগটির মিল আছে? ছবি যুক্ত করলে ইমেজ ট্যাগ ইউজ করা হবে। ইমেজ ট্যাগের সাথে মিল আছে কোন ট্যাগের? চাঁদ ভাইকে বিআর ট্যাগ। সো খুবই মজাদার প্রশ্ন এগুলো। মিমি ওয়েব পেজের ডিজাইনার হওয়ার জন্য HTML শিখতেছে, বর্তমানে সে ওয়েব পেজের হাইপার লিঙ্ক কিভাবে ব্যবহার করতে তা শিখছে। মিমি কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে বলো তো? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে। সো এগুলা পারো, এন্ড খুবই সহজ সহজ প্রশ্ন কিন্তু আসতেছে, তাই না? এন্ড খুবই কম ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার 4টা তুলনামূলক। নিচের কোন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট দেখা যায়? ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট দেখা যায়, রাইট? ওয়েবের জনক কে বলো তো? তোমাদের একটু আগে বলছিলাম টিম বার্নার্স-লি হচ্ছে ওয়েবের জনক, আর ড্যানিশ রিচি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের জনক। এটা চ্যাপ্টার 5-এ পড়বা, সি ল্যাঙ্গুয়েজের জনক। ওকে, সি ল্যাঙ্গুয়েজের জনক। আর মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজের জনক, গ্লোবাল ভিলেজের জনক। আর চার্লস বেবেস কিসের একক? কম্পিউটারের জনক। ঠিক আছে, বুঝছো? ওকে, HTML কি মার্কআপ ভাষা? এটা কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটা কিন্তু মার্কআপ ভাষা, যে কোথায় কি থাকবে এটা তোমাকে আইডেন্টিফাই করে দেয়। পরেরটা উত্তর করো। ওয়েবসাইটের আকর্ষণীয় সুন্দরভাবে করে তোলার জন্য কি ইউজ করা হয় বলো তো? ওয়েবসাইটকে সুন্দর করার জন্য বা স্টাইলিং এর জন্য ইউজ করা হয় CSS। ওকে, CSS এর পুনরূপ কি তোমাদের বলছিলাম? ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে ক্যাসকেডিং স্টাইল শিট, উত্তরটা হচ্ছে এটা। এটা হচ্ছে তোমার CSS এর পুনরূপ। ওকে, স্টাইলের করার জন্য এটা ইউজ হয়। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে যে সার্ভারের কাছে ডেটা পাঠায় তাকে কি বলে? ক্লায়েন্ট সফটওয়্যার ডেটা নিয়ে যখন সার্ভারের কাছে পাঠায় এটাকে বলা হয় কি? রিকোয়েস্ট। ক্লায়েন্ট যখন সার্ভারের কাছে পাঠায় এটা হচ্ছে রিকোয়েস্ট, সার্ভার যখন ক্লায়েন্টের কাছে পাঠায় এটাকে বলা হয় রেসপন্স। তার মানে এটা হচ্ছে রিকোয়েস্ট। তারপর ক্লায়েন্ট ব্যবহারকারী ইনপুট নিয়ে ডেটা পাঠায় কার কাছে বলো তো? সার্ভারের কাছে, তাই তো? আগের প্রশ্নটাই জাস্ট একটু ঘোরানো। ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাকে কি বলে বলো তো? ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাকে বলা হচ্ছে তোমার হোম পেজ। আশা করি জিনিসটা সবাই জানো। একদম প্রথম পেজটাকে বলা হয় হোম পেজ বা ল্যান্ডিং পেজ। ওকে, হোম পেজ বা ল্যান্ডিং পেজ। FAQ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো এটা একটা মানে জেনারেল নলেজের প্রশ্ন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনকে বলা হয় FAQ। বিভিন্ন ওয়েবসাইটে এই জিনিসটা থাকে যে ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো উত্তর করা হয় সেগুলোর উত্তর আগেই ওয়েবসাইটে দেওয়া থাকে। এই .html এটা কি বলতো? এক্সটেনশন নেম, যে ফাইলটা আসলে কি ধরনের পড়াইছি, তাই না? ইমেজ ছবিতে ইমেজের এক্সটেনশন কি? .jpg বা .png, এরকম HTML ফাইলের এক্সটেনশন কি? .html। HTML ফাইল এডিট করার জন্য কোন টেক্সট এডিটর ইউজ করা হয়? সো এখানে এটা মূলত মুখস্থ প্রশ্ন, যে সাবলাইম টেক্সট নামে যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে মূলত HTML কোড রান করা যায় বা HTML কোড দেখা যায়, আউটপুটটা কেমন হবে। HTML পেজের উপাদানগুলোকে কি বলা হয় বলতো? HTML এলিমেন্ট। ভুলে কিন্তু HTML ট্যাগ উত্তর করো না, প্রতিটা উপাদানকে বলা হয় HTML এলিমেন্ট। এলিমেন্ট গুলাই মূলত ট্যাগ, বাট প্রতিটা উপাদানকে বলা হয় HTML এলিমেন্ট, বলছিলাম কিন্তু ক্লাসে। নিচের কোনটি HTML এর ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনের জন্য ব্যবহার করা হয়? ডক টাইপ HTML, বাট আগে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, ওপেন ট্যাগের মতোই, বাট এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে। নিচের কোন এলিমেন্টের মধ্যে থাকা কোনো কন্টেন্ট থাকে না বলতো? এমটি ট্যাগ। এমটি এলিমেন্টের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, কন্টেইনার এলিমেন্টের মধ্যে থাকে। HTML এর ওপেনিং ট্যাগের চিহ্ন কেমন? ওপেনিং ট্যাগের চিহ্ন দেখতে এরকম, রাইট? তারপর উত্তর করো। ক্লোজিং ট্যাগ দেখতে কেমন? এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ না কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, মনে থাকে যেন। ডক্টর HTML দ্বারা কম্পিউটার বুঝতে পারে কি? কে বুঝতে পারে যে ডকুমেন্টে HTML5 স্ট্যান্ডার্ড দিয়ে অনুসরণ করা হয়েছে? ব্রাউজার। কারণ ব্রাউজারেই তো আমরা এই জিনিসগুলো দেখি, কারণ ব্রাউজার বুঝতে পারে যে তোমার ওয়েবসাইটটা HTML5 স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে।
নিচের কোনটি HTML এর অংশ না কিন্তু লেখা জরুরি কোনটা বলো তো? এই ডক টাইপ HTML বলছিলাম, সবগুলা কথা কিন্তু বলছিলাম। ওয়েব পেজের দৃশ্যমান সবকিছু কোন ট্যাগের ভিতরে থাকে বলতো? বডি ট্যাগের ভিতরে থাকে, বারবার বলছি। ওয়েব পেজের বিভিন্ন সেটিংস ঠিক করার জন্য কোথার ভিতরে বলতো? হেডের ভিতরে। হেডের ভিতরেই সব সেটিংস, লিংক, নিয়ন্ত্রণ সবকিছু হেডের ভিতর। HTML এর কয়টি হেডিং এলিমেন্ট আছে? 6টা। সবচেয়ে বড় কোনটা? H1। সবচেয়ে ছোট কোনটা? H6। পারো। সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। সবচেয়ে বড় হেডিং কোনটা? H1। এগুলা পারা প্রশ্ন। সো এগুলো আসলে একদম দেখা মাত্র উত্তর। অনুচ্ছেদ লিখতে নিচের কোনটা ইউজ করা হয়? পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা অনুচ্ছেদ লিখতে পারি। সো এই ছিল আমাদের HTML বা 4 নাম্বার অধ্যায়টা। আমাদের 1 নাম্বার আর 4 নাম্বারটা কম ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকের চ্যাপ্টারটা কম ইম্পর্টেন্ট। সো আমি চেষ্টা করছি একটা বড় একটা অধ্যায় তোমাদের যতটুকু ভার্সিটিতে দরকার ঠিক ততটুকু একদম অল্প সময়ে, 1.5 ঘন্টাও হয় নাই, একদম অল্প সময় তোমাদের গুছায় দেওয়ার জন্য, ঠিক আছে? সো যারা এই ক্লাসগুলো করবা, আমি যে ইনফরমেশনগুলো দিছি এগুলো জাস্ট মনে রেখে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, তাইলেই তোমার জন্য মোর দেন এনাফ। কারণ ভার্সিটিতে এখন এটাই বেশি ইম্পর্টেন্ট যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এটা বোঝাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা না বুঝলে কিন্তু তোমার কিন্তু অনেক বেশি ধরা খাবা। এখন যদি বেসিক থেকে HTML শিখতে যাও পুরো অধ্যায়, বা ইউটিউবে একটা ওয়ান শটও করো, তুমি কিন্তু ধরা খাবা। কারণ ওয়ান শটটা টার্গেট করেই তৈরি এইচএসসির জন্য, যেন পার্থক্যগুলো স্টুডেন্টরা লিখতে পারে, যেন সৃজনশীলগুলো স্টুডেন্টরা লিখতে পারে। কিন্তু তোমাদের তো দরকার নাই HTML কোড লেখার দরকার নাই, কিছু ইনফরমেশন তোমাদের জন্য জানা দরকার, যে কোনটার অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউটের কাজ কি, কোনটায় কি ইউজ হয়, এই ইনফরমেশনগুলো জানা থাকলেই তোমাদের জন্য মোর দেন এনাফ। সো আশা করি ক্লাসটা খুব কম সময় তোমাদের অনেক বেশি হেল্প করছে। এন্ড আমার জন্য এটা টাফ ছিল, একটা বড় একটা অধ্যায়কে ছোট্ট করে তোমাদেরকে খাইয়ে দেয়া, যেটা আমার জন্য টাফ ছিল। সো কমেন্টে জানাও তোমাদের কতটুকু হেল্প করছে অধ্যায়টা বা এই ক্লাসটা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 5-এ, ঠিক আছে? ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ। এন্ড দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এন্ড অবশ্যই কমেন্টে জানাবা কতটুকু হেল্প করছে তোমাদের। ওকে, টাটা।